আচ্ছা, আমাদের মিড টার্মের পর আজকে প্রথম ক্লাস। তো মিড টার্ম পর্যন্ত আমরা 30 মার্কসের মিড টার্ম প্লাস 10 মার্কসের ক্লাস টেস্ট নিয়েছি। বাকি অ্যাটেন্ডেন্সের যে 10 মার্কস আছে সেটা টোটাল ইসের উপরই হবে, আর বাকি যে 50 মার্কস ওটা আমাদের এখন থেকে যে ক্লাস হবে সেটার উপর ডিপেন্ড করে হবে। তার মানে 50 মার্কস থাকলে আমরা ক্লাস টেস্ট দুটো নিতে পারি, আর অথবা ক্লাস টেস্ট দুইটা নিতে পারি, অথবা অ্যাসাইনমেন্ট তিনটা, এরকম করে 5টা নিতে পারি, অথবা এরকমও নিতে পারি যে ক্লাস টেস্ট একটা, অ্যাসাইনমেন্ট 4টা, এটাও নিতে পারি। তো এনিহাও আমরা ক্লাস যেটা আজকে থেকে যেটা শুরু করব, প্রত্যেকটা ক্লাসের উপরেই একটা করে হয় অ্যাসাইনমেন্ট অথবা ক্লাস টেস্ট যে কোনো একটা থাকবে। কারণ আমাদের হিসাব করলে দেখা যাবে যে 5টা উইক ক্লাস হয় বা 5টা ক্লাস হয়। তো 5টা ক্লাসে যেহেতু 5টা টপিকস নিয়ে আমরা আলোচনা করব, বা যে কটা নিয়ে করি, একটা উইকের 2টা ক্লাস তো একবারে হয়। সো সেই হিসাবে প্রত্যেক ক্লাস শেষেই একটা না একটা তোমাদের কাজ দেওয়া হবে, হয় অ্যাসাইনমেন্ট না হয় ক্লাস টেস্ট যেটা বলা হয়। আর যেটা হলো মিড টার্মে তোমরা যারা পরীক্ষা দিয়েছো সবার মানে রেজাল্ট ওভাবে দেওয়া হয় নাই, কিন্তু রেজাল্ট তো সবাই পাইছো তাই না? কে কত পাইছো 30 মার্কসে জানা আছে তো সবার, তাই না? কারো কোনো এই বিষয়ে আছে কিনা যে রেজাল্টের ব্যাপারে পাওনি বা কোনো সমস্যা আছে, এরকম কারো হয়েছে কিনা? যদি হয় তাহলে বলো। তোমাদের কি অন্যান্য মানে ক্লাসগুলো কি শুরু হয়েছে মিড টার্মের পরে? জি স্যার। ক্লাস কি শুরু হয়েছে তোমাদের মিড টার্মের পরে? ক্লাস নেওয়া স্যাররা শুরু করছে? জি স্যার, শুরু হয়েছে স্যার। আচ্ছা, তো সেই হিসাবে মানে ক্লাস যেহেতু শুরু হয়েছে, তো তোমরা সবাই তো জানো যে তোমাদের ফাইনাল পরীক্ষা হয়তো বা এটা 7 মার্চ, এর পরের মাসের হয়তো বা 20 তারিখের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই হিসাবে আমাদের টার্গেট থাকবে ওর মধ্যে আমাদের 5টা ক্লাস থাকলে 5টা ক্লাসে আমরা 5টা কাজ আমরা নিয়ে নেব। তো সেই হিসাবে সেভাবেই আমরা কন্টিনিউশন করব। ওকে, আমরা ক্লাস শুরু করি। আমাদের আমরা বলেছিলাম যে লিনিয়ার অ্যালজেব্রাটা শেষ করব মিড টার্মের আগে, তো মিড টার্মের আগে সেটা শেষ করেছিলাম। এরপরে আমি বলেছিলাম যে মিড টার্মের পরে কমপ্লেক্স অ্যানালাইসিস আর হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, দুইটা জিনিস থাকবে আমাদের পড়াইতে হবে। তো দুইটা জিনিস আমাদের বাকি আছে। তো একটা লেসন আমাদের মিড টার্মের আগে বাকি ছিল, বা আমি ওটা কন্টিনিউশন ওখানে করি নাই, কারণ হচ্ছে আমাদের যেহেতু কমপ্লেক্স নাম্বার এখান থেকে শুরু করব মিড টার্মের পর থেকে, সেই হিসাবে একটা লেসন ওখানে রয়ে গেছে। তো সেই লেসনটা থেকেই আমি আজকে শুরু করতেছি। তো আমাদের লেসন 10-এ যেটা ছিল সেটা হচ্ছে কমপ্লেক্স প্লেনের ফার্স্ট লেসন। দ্যাট মিনস কমপ্লেক্স নাম্বার সম্পর্কে আমরা জানবো। তো কমপ্লেক্স নাম্বার কোথা থেকে আসছে সেটা প্রথমে পড়ি। দ্য স্কোয়ার রুট অফ -1। তো আমরা একটা জিনিস জানি যে রুটের ভিতরে যদি এরকম থাকে, √4 ইজ ইকুয়াল টু 2 জানি, √9 ইজ ইকুয়াল টু 3 জানি, এটা আমরা জানি। কিন্তু √-4 বা √-1 অথবা √-9 এইটা হইলে দেখবা যে তোমরা ক্যালকুলেটরে যখন করতে যাবা দেখবা ম্যাথ এরর আসবে, কারণ স্বাভাবিক নাম্বার সিস্টেম সেখানে রুটের ভিতর মাইনাস থাকলে আমাদের মান বের করা সম্ভব না। তো এই সমস্যার সমাধান করার জন্য আমাদের একটা দ্য স্কোয়ার রুট অফ -1, দ্য স্কোয়ার রুট অফ -1 দ্যাট মিনস হচ্ছে এটা রুটের ভিতরে -1 যদি থাকে, এইটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে আমরা কি পাই? যেমন 1 কে স্কোয়ার করলে যেটা পাই, -1 কে স্কোয়ার করলেও কিন্তু +1ই পাই আমরা। কিন্তু √1 কে যেটা করলে পাই, কিন্তু √-1 কে করলে সেটা পাবো না, কারণ রুটের ভিতর মাইনাস থাকতে পারবে না। তো এই জন্য একটা কোয়ান্টিটি আনা হয়েছে। টু ফাইন্ড √-1 উই ইন্ট্রোডিউস এ নিউ কোয়ান্টিটি i, যেটাকে i দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং তার মানে হচ্ছে i ইজ ইকুয়াল টু √-1, এবং এটাকে যদি স্কোয়ার করি দ্যাট মিনস i² ইজ ইকুয়াল টু -1। এই কোয়ান্টিটিটা আমাদের হচ্ছে ইমাজিনারি নাম্বার, বা ইমাজিনারি নাম্বার বলা হয় এটাকে, আইটাকে। আই সম্মিলিত কোনো যদি সংখ্যা থাকে সেটাকে আমরা বলবো ইমেজিনারি নাম্বার, সেটা পরে দেখবো। কিন্তু আমরা প্রথম জানলাম যে স্কোয়ার রুটের ভিতরে যদি মাইনাস থাকে সেটার সমস্যা
মানে ম্যাথ এরর দেখা যায়। তো এই ম্যাথ এরর সমস্যার সমাধান করার জন্য আমরা একটা নতুন কোয়ান্টিটি উল্লেখ করতেছি যার নাম হচ্ছে আই, এবং তার মান হচ্ছে আই ইজ ইকুয়াল টু রুট ওভার -1, এবং যদি সেটাকে স্কোয়ার করি তাহলে পাই আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। তো এটুকুই আমরা জানলাম যে এটুকু ক্যালকুলেটরে বা স্বাভাবিক নিয়মে আমাদের বের করা সম্ভব না, সেজন্য আমরা রুটের ভিতরে যদি মাইনাস থাকে এই সমস্যার সমাধান করার জন্য আই এর উৎপত্তি হলো। তো আমরা দেখি কিভাবে এটা হয়। যেমন রুট ওভার -25 যদি থাকে, এটাকে আমরা কিভাবে করতে পারি। যেমন এটাকে দুইটা পার্ট করে লেখা যায়। একটা লেখা যায় রুট ওভার -1 ইন্টু রুট ওভার 25। আমরা রুট ওভার 25 জানি 5, আর রুট ওভার -1 ইজ ইকুয়াল টু আই, তার মানে 5i। এইভাবে করে আমরা রুটের ভিতর যদি মাইনাস থাকে সেটা দূর করতে পারি বা সমস্যার সমাধান করতে পারি। তো এইভাবে যে কোনো কিছু রুটের ভিতরে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আই কে নিয়ে এসে বা রুটটাকে দুইটা পার্ট করে নেওয়া। যে আমরা জানি তো সবকিছুর সাথে তো 1 গুণ আছে, যেহেতু এখানে একটা মাইনাস আছে তো সেহেতু তো আমরা এটাকেও দুই ভাগ করে নিতে পারি, রুট ওভার -1 ইন্টু রুট ওভার 16/9। এভাবে প্রত্যেক ক্ষেত্রে যদি রুটের ভিতর মাইনাস থাকে তো এই সমস্যার সমাধান করার জন্য এটাকে দুইটা পার্ট করে রুট ওভার -1টা আলাদা করে নিয়ে আই এর মানটা বসিয়ে দিলে হবে। তো এটা উদাহরণ ছিল। আমরা তিনটা নাম্বার সিস্টেম সম্পর্কে জানবো। একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, আর একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। যেহেতু আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে পড়বো, তো রিয়েল এবং ইমাজিনারি নাম্বার যখন জানতে পারবো তখন তাদের কম্বাইন করে কিভাবে কমপ্লেক্স নাম্বার হয় সেটাও আমরা জানতে পারবো। তো প্রথমে রিয়েল নাম্বারটা আমরা সবাই জানি। রিয়েল নাম্বারস আর দ্য ইউজুয়াল পজিটিভ অ্যান্ড নেগেটিভ নাম্বারস। আমরা স্বাভাবিক নিয়মে যেটা পজিটিভ নেগেটিভ নাম্বার যেমন ব্যবহার করি, যেমন -1, -2, 0, 1, 2, এগুলো হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। যে আমরা স্বাভাবিক নিয়মে যেগুলো যোগ মানে ধনাত্মক বা ঋণাত্মক যে সংখ্যাগুলোকে ব্যবহার করি সেগুলো হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। বাট এরপরে হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার। এটা নতুন জিনিস। ইফ উই মাল্টিপ্লাই এ রিয়েল নাম্বার বাই আই, উই কল দ্য রেজাল্ট অ্যান ইমাজিনারি নাম্বার। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে আই সম্মিলিত রিয়েল নাম্বারকে বলা হয় ইমাজিনারি নাম্বার। তার মানে হচ্ছে রিয়েল নাম্বারের সাথে যদি একটা আই থাকে বা শুধু যদি আই থাকে তাহলে সেই নাম্বারটাকে আমরা বলবো ইমাজিনারি নাম্বার। খেয়াল করে দেখো, যেমন শুধু আই, এটার আগে কি একটা 1 আছে, তো 1 ইন্টু আই, দ্যাট মিনস 1টা হচ্ছে রিয়েল নাম্বার, আইটা হচ্ছে আই কে যখন তার সাথে গুণ আকারে লেখা হলো সেটা একটা ইমাজিনারি নাম্বার হয়ে গেল। তেমন 3i, দ্যাট মিনস এখানে 3 হচ্ছে রিয়েল নাম্বার আর আই তো হচ্ছে ইমাজিনারি পার্ট বা ইমাজিনারি নাম্বার। তো এইভাবে 3i, যেমন -i/2, এভাবে যত কিছুই থাকুক সেটাকে আমরা বলতে পারবো যে ইমাজিনারি নাম্বার। ওকে, এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে, রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার এই দুইটাকে মিলিত করলে আমরা যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আমরা সেটা সংজ্ঞা দেখি। ইফ উই অ্যাড অর সাবট্রাক্ট এ রিয়েল নাম্বার এন্ড অ্যান ইমাজিনারি নাম্বার, দ্য রেজাল্ট ইজ এ কমপ্লেক্স নাম্বার। তার মানে হচ্ছে উই রাইট দ্য কমপ্লেক্স নাম্বার অ্যাজ জেড দ্বারা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করা হয়। তো জেড কে কিভাবে লিখবো? ইফ উই অ্যাড অর সাবট্রাক্ট রিয়েল নাম্বার এন্ড অ্যান ইমাজিনারি নাম্বার। তার মানে হচ্ছে একটা রিয়েল নাম্বারের সাথে যদি একটা ইমাজিনারি নাম্বারের যোগ অথবা বিয়োগ করা হয়, তার যে রেজাল্টেন্ট, তার মানে যে যোগফল অথবা বিয়োগফল যেটা পাওয়া যাবে সেটাই হবে একটা কমপ্লেক্স নাম্বার। যেমন জেড কে যদি কমপ্লেক্স নাম্বার হিসেবে প্রকাশ করা হয়, জেড দ্বারা সাধারণত কমপ্লেক্স নাম্বারকে ডিফাইন করা হয় a প্লাস আইবি। এখানে এ হচ্ছে রিয়েল পার্ট, আইবি হচ্ছে যে রিয়েল নাম্বার হচ্ছে এ, প্লাস দেওয়া হয়েছে সূত্র মতে যেমন অ্যাড অর সাবট্রাক্ট, অ্যাড করা হয়েছে আইবি। তো আইবি হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার। তো রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার এভাবে আমরা অ্যাড অথবা সাবট্রাক্ট করলে যে নতুন নাম্বারটা পাবো সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার, যেটাকে জেড দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। ওকে, এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার সম্পর্কে? আচ্ছা, এরপরে আমি কমপ্লেক্স নাম্বারকে কিভাবে অর্ডার পেয়ার আকারে প্রকাশ করা যায় বা বিন্দু আকারে প্রকাশ করা যায় সেটা আমরা দেখব। এই কমপ্লেক্স নাম্বার যেটা বলা হয়েছে যে ইন দ্য ফর্ম a প্লাস আইবি বা বিআই, যেটাই লিখি, where a and b are real numbers, I is the symbol with the property that i square equal to -1। এই পর্যন্ত যে কথাটা বলা হয়েছে এটা আমরা অলরেডি দেখেছি যে a প্লাস বিআই টাকে বলতেছি আমরা কমপ্লেক্স নাম্বার, যেখানে a ও রিয়েল নাম্বার, b ও রিয়েল নাম্বার, এন্ড i হচ্ছে একটা সিম্বল অফ দ্য প্রপার্টি দ্যাট i square is equal to -1 অথবা i is equal to √1 এই কথাটাই লিখছে। The complex number a plus bi can also be represented by the ordered pair a, b। তো
তো অর্ডার পেয়ার দ্বারা বোঝাচ্ছে আমরা বিন্দু বুঝাই। বিন্দু কিভাবে হয়, দুইটা পয়েন্ট যদি 2 ডাইমেনশনালে থাকে তাহলে এক্স অক্ষ থাকে একটা, ওয়াই অক্ষ একটা থাকে। তো এক্স অক্ষকে আমরা চাইলে কমপ্লেক্স নাম্বারকে ওইভাবে একটা কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে সেটাকে আমরা পয়েন্ট আকারে দেখাতে পারি। যেমন এখানে দুইটা পার্ট আছে, রিয়েল পার্ট হচ্ছে এ, ইমেজিনারি মানে আই এর সাথে যে অংশটা আছে সেটাকে বলা হয় ইমেজিনারি পার্ট। তাহলে এ হচ্ছে রিয়েল পার্ট যেটাকে আমরা এক্স অক্ষ হিসেবে ধরবো, আর আই বি মানে আই হচ্ছে ইমেজিনারি পার্টের, ইমেজিনারি পার্টের জন্য আই থাকে, আই সম্বলিত পদের আই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ইমেজিনারি পার্ট। আই এর সাথে বি আছে, তাহলে এখানে বি হচ্ছে ওয়াই অক্ষ বা ইমেজিনারি পার্ট যেটাকে বলা হয়, এখানে বলা আছে the real part of a complex number a plus bi is the real number a and the imaginary part of a is the real number b. তো আমরা যদি বলি রিয়েল নাম্বার, এখানে যদি a plus bi থাকে, এখানে রিয়েল নাম্বার হচ্ছে a, আর ইমাজিনারি নাম্বার হচ্ছে ib বা bi যেটাই বলি, কিন্তু রিয়েল পার্ট হচ্ছে a, আর ইমাজিনারি যদি পার্ট বলা হয় সেখানে হবে বি। তো এই জিনিসটা কিন্তু একটু পার্থক্য আছে, যে রিয়েল নাম্বারের ক্ষেত্রে এ ছিল এই আছে, রিয়েল পার্টের ক্ষেত্রেও একই জিনিস আছে, বাট ইমাজিনারি নাম্বার এবং ইমাজিনারি পার্ট কিন্তু এক না। ইমাজিনারি নাম্বার বলতে হলে ইমাজিনারি নাম্বার হতে হলে সেখানে আই থাকতে হবে, বাট ইমাজিনারি পার্টের মধ্যে কি হবে, আই এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে বা কনস্ট্যান্টটা থাকবে সেটা হবে আমাদের ইমাজিনারি পার্ট, এটা আমাদের মনে রাখতে হবে। দাস দ্য রিয়েল, যদি এখানে একটা কমপ্লেক্স নাম্বার এভাবে হয় 4 - 3i, তো এখানে দেখতে পাচ্ছি 4 কি আমাদের হচ্ছে রিয়েল পার্ট, তাহলে ইমাজিনারি পার্ট হচ্ছে কি আই এর সাথে যেটা আছে যে কোএফিসিয়েন্ট আছে, যেমন -3 আছে, তো দ্য ইমাজিনারি পার্ট ইজ -3। তো এইভাবে করে আমরা রিয়েল নাম্বারের থেকে কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা বের করতে পারি। আর এই রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে যদি এরকম পয়েন্ট আকারে লেখা হয় তাহলে কি হবে, এখানে যদি 4 - 3i এটা যদি অর্ডার পেয়ার বা পয়েন্ট ফর্ম লেখা হয় তাহলে আমরা পাবো কি 4, -3। এভাবে করে আমরা যে কোনো রিয়েল কমপ্লেক্স নাম্বারকে আমরা অর্ডার পেয়ার বা পয়েন্ট আকারে লিখতে পারি। তো আমরা এখন যেহেতু একটা রিয়েল একটা সিস্টেম মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে পয়েন্ট আকারে লিখতে পারতেছি, তাহলে এখন কোন রিয়েল মানে কোন নাম্বারটা, কোন কমপ্লেক্স নাম্বারটা কোন কোঅর্ডিনেটে পড়বে সেটা একটু আমাদের জানতে হবে। সেজন্য একটা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, সেই ডায়াগ্রামটা আমি আলোচনা করব। যেহেতু আমরা জানি যে কমপ্লেক্স নাম্বারকে আমরা পয়েন্ট আকারে লিখতে পারি, তো পয়েন্টের অনুসারে তার অবস্থান হবে, আমরা এটাকে বলা হয় একটা কি মানে কোঅর্ডিনেট সিস্টেম যেটা কি বলি। এখানে এক্সিস আছে দুইটা, এটা হচ্ছে রিয়েল এক্সিস যেটাকে আমরা এক্স অক্ষ বলতে পারি, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি এক্সিস যেটাকে আমরা ওয়াই হিসাবে জানি। প্রথমেই আমি বলেছি যে রিয়েল নাম্বারকে আমরা এক্স অক্ষ বরাবর, ভার্টিক্যালে যেটা মানে দুইটা পার্ট থাকে, হরিজন্টাল আর ভার্টিক্যাল, তো ভার্টিক্যালটাকে আমরা রিয়েল পার্ট ধরেছি, আর যেটা হরিজন্টাল আছে এটাকে রিয়েল পার্ট ধরেছি, আর যেটা ভার্টিক্যাল আছে সেটাকে ইমাজিনারি পার্ট ধরেছি। তো এবার আমাদের মানে দেখবো যে কোন কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে আমাদের পড়ে। তো আমরা এখানে মানে র্যান্ডমলি কয়েকটা কমপ্লেক্স নাম্বার নিয়েছি, তো তোমরা চাইলে এই অনুসারে যে কোনো কমপ্লেক্স নাম্বারকেই পজিশন নিয়ে নিতে পারবো। তো এখানে আমাদের এইটা কেন দরকার হচ্ছে, যখন আমরা এরপরে আমরা আর্গুমেন্ট এবং মডুলাস নিয়ে পড়াশোনা করব একটু পরেই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কার অবস্থান কোন কোয়াড্রেন্টে, এখানে 4টা কোয়াড্রেন্ট আছে। কোয়াড্রেন্ট মানে হচ্ছে 1/4, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তোমরা সাইন থিটা কস থিটার ক্ষেত্রে ডিগ্রির মানের ক্ষেত্রে দেখেছো যে এভাবে কোয়াড্রেন্ট করে কিন্তু মানে মানের পরিবর্তন হয়, যেগুলো হয়তো বা ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা পড়েছো। তো এখানে আমরা দেখবো সেটাকে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও ডিগ্রি বা আর্গুমেন্ট যেটা আছে, আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা মানে অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, তখন আমাদের এটা মেইনলি লাগবে। বাট আমাদের এখন থেকে এটা জেনে নিতে হবে যে কোন কমপ্লেক্স নাম্বারটার অবস্থান কোন কোয়াড্রেন্টে পড়ে, 4টা কোয়াড্রেন্টের মধ্যে কোনটায় অবস্থান কার হবে। তো খেয়াল করে দেখো, প্রথম যে কমপ্লেক্স নাম্বারটা আমরা লিখেছি 2 + 3i, এখানে আমাদের সংখ্যা বা আমাদের রাশি মানে কমপ্লেক্স নাম্বারটার কত আছে সেটা আমাদের ব্যাপার না, আমাদের দেখতে হবে যে কমপ্লেক্স নাম্বারটা আমাদের মানে রিয়েল পার্টের মানে অবস্থানটা কি আছে আর ইমাজিনারি পার্টের অবস্থানটা কি আছে, এটা দেখে আমরা মানে পজিশনটা নির্ণয় করব কমপ্লেক্স নাম্বারের। আচ্ছা,
তো এখানে দেখো 2+3i, তো আমাদের একটা জিনিস দেখতে হবে, আমাদের রিয়েল পার্টটা পজিটিভ আর নেগেটিভ কিনা, আবার ইমাজিনারি পার্টটা পজিটিভ আর নেগেটিভ কিনা, এটা দেখেই আমরা অবস্থানটা নির্ণয় করতে পারবো। দেখো ফার্স্ট যে নাম্বারটা লেখা হয়েছে রিয়েল পার্টেরটাও কি পজিটিভ, 2 একটা পজিটিভ নাম্বার, আর i এর সাথে যেটা আছে +3 সেটাও কি একটা পজিটিভ নাম্বার। তার মানে হচ্ছে এটা যদি পয়েন্ট আকারে লিখি তাহলে আমরা পাবো +2, +3, অথবা যদি 2,3 লিখতে পারি। তো রিয়েল পার্টও পজিটিভ, ইমাজিনারি পার্টও যদি পজিটিভ হয় তাহলে সেই যে কমপ্লেক্স নাম্বারটা হবে তার অবস্থান হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্টও পজিটিভ হয় তাহলে তার অবস্থান হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। এরপরে সেকেন্ড যে নাম্বারটা নিয়েছি কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে -4 + 2i, এটাকে যদি পয়েন্ট আকারে লিখি তাহলে -4, +2। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি রিয়েল পার্টটা নেগেটিভ, ইমাজিনারি পার্টটা হচ্ছে কি আমাদের পজিটিভ। তার মানে রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট যদি পজিটিভ হয় তাহলে আমাদের যে কমপ্লেক্স নাম্বারটা হবে তার অবস্থান হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। আমি আবারও বলতেছি, রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ হলে তার অবস্থান হবে ফার্স্ট কোয়াড্রেন্টে, রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ থাকলে তার অবস্থান হবে সেকেন্ড কোয়াড্রেন্ট, দুইটাই যদি নেগেটিভ হয়, রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ, তার অবস্থান হবে থার্ড কোয়াড্রেন্টে, রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ যদি হয় তাহলে তার অবস্থান হবে ফোর্থ কোয়াড্রেন্টে। এখন এই চারটা রোটেশন করে আমরা সকল কমপ্লেক্স নাম্বারকে আমরা এই ডায়াগ্রামের মধ্যে নিয়ে আসতে পারি। এর বাইরে তো আর কোনো কিছু হওয়া সম্ভব না, কারণ রিয়েল পার্ট হয় পজিটিভ নয় নেগেটিভ হবে, ইমাজিনারি পার্ট হয় পজিটিভ হবে নয় নেগেটিভ হবে। দুইটা যেহেতু অপারেটর আছে, সংখ্যাও যেহেতু দুইটা আছে, সর্বোচ্চ তাদের রোটেশনের ব্যাপার হবে চারটা। তো এখানে চারটা রোটেশন হচ্ছে, দুইটাই পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, দুইটাই নেগেটিভ, একটা প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ, এভাবে করে চারটা রোটেশনই সম্ভব। এবং চারটার জন্য আমরা বলে দিলাম যে কার অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে। তো এই ডায়াগ্রামটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, ওকে। সো আমরা ডায়াগ্রামটা জানতে পারলাম। এবার আমাদের যে জিনিসটা খুব সিম্পল জিনিস, অ্যাডিং এন্ড সাবট্রাক্টিং কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার দুটো তিনটা কমপ্লেক্স নাম্বার থাকলে কিভাবে যোগ বিয়োগ করতে হবে। তো এবার আমরা স্বাভাবিক নিয়মে কি করি, যেমন 2+3 অথবা 2-3 এরকম যাই থাকুক ইজিলি করা যায়, বাট স্বাভাবিক নিয়মে করা যায়। তো এখানে একটু জিনিস স্বাভাবিক মতোই, শুধু এখানে একটু পার্থক্য আছে যে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আমাদের তো দুইটা অংশ, তো রিয়েল অংশটুকু একসাথে নিয়ে যোগ অথবা বিয়োগ করতে হবে, আবার ইমাজিনারি পার্টের যে অংশটুকু আছে সেটুকু একসাথে নিয়ে যোগ বিয়োগ করতে হবে। যেমন z1 = যদি হয় a + ib, আর z2 = যদি c + id হয় তাহলে তাদের যোগফল হবে এই দেখো a + c, রিয়েল পার্টটুকু একসাথে নেওয়া হয়েছে, তারপর প্লাস i কমন নিয়ে b + d লেখা হয়েছে। তো এখানে তেমন কোনো কিছু না, এটা স্বাভাবিক নিয়মে যোগ বিয়োগের মতোই পারবা, এটা তেমন বোঝানোর কিছু নাই। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখে নিবে যে 3 + 2i + 3 + i। তো এটা স্বাভাবিক নিয়মেও দেখতে পারতেছো, 3 + 3 করলে 6 আসবে, আর 2i + 3i করলে 2i + i করলে 3i আসবে। তো এভাবে যোগ বিয়োগ যেটা থাকবে সেগুলো তেমন কোনো ব্যাপার না, বাট বলার দরকার ছিল সেজন্য বললাম যোগ বিয়োগ। তো এখানে এই ফার্স্ট লেসন বা যেটা আমাদের কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট লেসন, সেখানে আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা হলো আমাদের প্রথম থেকে আমি আরেকবার রিক্যাপ করতেছি, এটা যে আমাদের কমপ্লেক্স নাম্বারের উৎপত্তিটা কোথা থেকে আসছে, এই জিনিসটা কিন্তু খুব জরুরি। কারণ তোমরা অনেক কিছু মানে হয়তোবা আমি 4-5টা ক্লাস নিব, এখান থেকে 4-5টা ক্লাস বলতে টোটালি নিব, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের অনেক কিছু মানে কিছু না কিছু পড়তেছি আমরা, বাট মেইনলি আমরা কি পড়তেছি সেই জিনিসটা কিন্তু এই প্রথম লাইনে লেখা আছে। এইটুকু জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, এটা হলো বেসিক। মানে তোমাদের স্বাভাবিক জীবনে হয়তো বা কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ বা কমপ্লেক্স নাম্বারের যে অ্যাপ্লিকেশন আছে সবসময় হয়তো বা লাগবে না, কিন্তু সবসময় একটা জিনিস পড়ার কারণে অ্যাটলিস্ট মাথায় যেটা রাখার ব্যাপার সেটা হচ্ছে এটা কেন আসলো, এই কথাটা সবারই মাথায় রাখা দরকার। এটা হচ্ছে বেসিক, যে আমাদের কমপ্লেক্স নাম্বারের উৎপত্তিটা কেন হয়েছিল। উৎপত্তিটা হয়েছিল যে স্কোয়ারের মানে রুটের ভিতরে যদি মাইনাস নাম্বার থাকে সেটা আসলে করা সম্ভব হয় না। ক্যালকুলেটরে তোমরাই প্র্যাকটিস করে দেখো যে √9 দিও বা -12 দিও, যেটাই দাও এর মানটা দেখবে যে ম্যাথ এরর আসে, কারণ সেটাকে আমরা স্বাভাবিক যে নাম্বারের যে মডেলটা আছে বা যেটা আমরা স্বাভাবিক সংখ্যা বা হিসেবে জানি সেটা দ্বারা আমরা প্রকাশ করতে পারি না। তো এই সমস্যার সমাধান করার জন্য রুটের ভিতর মাইনাস থাকলে সেটার জন্য একটা কোয়ান্টিটি নিয়ে আসা হয়েছে, যেটাকে সাধারণত i দ্বারা প্রকাশ করা হয় এবং যার মান হচ্ছে i √(-1).
এবং আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, যেহেতু এটা স্কোয়ার করলে হয়। অনেক সময় এটাকে জে দ্বারাও নোটেশন আকারে প্রকাশ করা হয়, হয়তো তোমাদেরই এটা জে দ্বারা প্রকাশ করা হতে পারে কম্পিউটারের ক্ষেত্রে, সেটাও আই অথবা জে দ্বারা যে কোনো একটা দ্বারা প্রকাশ করতে হবে কমপ্লেক্স নাম্বার, এবং তার মানটা কি হবে সেটা কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি। তো এটাই হচ্ছে মেইন বেসিক জিনিস, কমপ্লেক্স নাম্বারের উৎপত্তি হচ্ছে √1 থেকে। এরপরে আমরা দেখেছি যে আসলে বাস্তব জীবনে এটা কিভাবে আমরা সলভ করতে পারি। তারপরে আমরা তিনটা নাম্বার সিস্টেম সম্পর্কে বললাম, যে রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার এন্ড কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারকে জেড দ্বারা প্রকাশ করা হয় সাধারণত, কিভাবে লেখা হয় সেটা বুঝেছি। এরপর কমপ্লেক্স নাম্বারকে যে পয়েন্ট আকারে বা অর্ডার পেয়ার আকারে লেখা যায় সেটাও আমরা বলছি। লাস্টে এসে আমাদের রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট যেটাকে বলা হয় সেটাও ডিফাইন করাইছি। এরপর আমরা একটা ডায়াগ্রাম দেখাইছি, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা যখন আর্গুমেন্ট বা অ্যাঙ্গেল নির্ণয় করব তখন আমাদের এই ডায়াগ্রামটা পুরোটা দরকার হবে, এবং স্বাভাবিক নিয়মেও আমাদের একটা যদি জিজ্ঞেস করা হয় যে এই কমপ্লেক্স নাম্বারটা অবস্থান কোয়াড্রেন্টে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা দরকার হবে। এরপরে আমরা অ্যাডিং এন্ড সাবট্রাক্টিং দেখলাম, যোগ বিয়োগ দেখলাম। যোগ বিয়োগ স্বাভাবিকের মতোই আছে, শুধু রিয়েল গুলোকে একসাথে নিয়েছি, ইমাজিনারি গুলোকে একসাথে নিয়ে যোগ বিয়োগ করতে হবে। তো এটা আমাদের ফার্স্ট লেসন, যেটা আমাদের মিড টার্মে আগে পড়ানোর কথা ছিল, সেটা আমরা হয়তো বা রেখে দিয়েছি এই কারণে, কারণ এর পরের লেসনটা এটার সাথেই রিলেটেড। যেমন আমরা যোগ বিয়োগ দেখলাম, এবার আমরা গুণ ভাগ দেখবো পরের লেসনে। সো ফার্স্ট লেসন সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, আমি সেকেন্ড লেসনে যাচ্ছি আজকের ক্লাসের, মানে যেটা আমাদের মিড টার্মের পরের লেসন। ওকে, লেসন 13 থেকে শুরু হচ্ছে, আর লেসন 11, 12 সম্পর্কে হচ্ছে যেটা একটা রিভিউ ক্লাস ছিল, আর 12 ছিল তো আমাদের যেটা ক্লাস টেস্ট নিয়েছে ওইটাই। তো ওটা আমাদের ওইভাবেই মেনটেন করা হয়। আর এখানে আমাদের আমি আবার বলতেছি, আমাদের 5টা ক্লাস হবে মেইনলি, আজকেরটা হলো ফার্স্ট ক্লাস হয়ে যাবে। তো সো 5টা ক্লাসেই কিন্তু কাজ থাকবে, কারণ 50 মার্কস তোমাদের হাতে আছে, মানে তোমাদের ফাইনালি 50 মার্কস। তো 50 মার্কস আমাদের 5টা ক্লাস, তো 5টা ক্লাসে মানে হচ্ছে প্রত্যেকটাতেই অ্যাটলিস্ট 10 মার্কস আমাদের থাকতেছে। তো আজকে ক্লাসের প্রথম শেষের পরেই কিন্তু আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, দ্যাট মিনস অ্যাসাইনমেন্ট 4 যেটা আছে সেটা আমি কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের হয় 4টা অ্যাসাইনমেন্ট, একটা ক্লাস টেস্ট, অথবা 3টা অ্যাসাইনমেন্ট, 2টা ক্লাস টেস্ট। এনিহাউ আমি এই দুইটার মধ্যে যে কোনো একটাকে আমি বাছাই করে নিব, সেটা আমাদের তোমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর করবে, বা তোমাদের পারফরমেন্সের উপরও নির্ভর করবে যে আমি কোনটা নিব। আসলে যদি দেখা যায় যে তোমাদের পারফরমেন্স ডাউন হচ্ছে, তাহলে ক্লাসে তোমরা জয়েন করতেছো না, তাহলে কিন্তু আমি 3-2 ফরম্যাটে চলে যাব। আর তুমি যদি আমি দেখি এরকম যে তোমরা ক্লাসে অ্যাটেন্টিভ আছো, তো যেহেতু বুঝতেছো, সেই হিসাবে আমরা 4-1 সেটাও আমরা নিতে পারি। বাট যেটা ভালো মনে করবো আমি সেটাই করবো, বাট এই দুটার মধ্যে রোটেশন করবো আমি। ওকে, আমি লেসনের 13-এ যাচ্ছি, যেটা আমাদের কমপ্লেক্স প্লেনের সেকেন্ড লেসন আছে। তো আমি বলেছি যে যোগ বিয়োগ দেখাইছি, এবার আমরা গুণ ভাগ দেখাবো। তো প্রথমে মাল্টিপ্লাইং দ্য কমপ্লেক্স নাম্বার, তার মানে হচ্ছে গুণন কিভাবে করতে হয়। তো মাল্টিপ্লাই হলো দুটা কমপ্লেক্স নাম্বার, যেহেতু a প্লাস আইবি আর c প্লাস আইডি এরকম যদি থাকে, বা 2 + 3i 3 - 5i এরকমই থাকবে। তো দুটা কমপ্লেক্স নাম্বারে গুণ করতে হলে মেইন জিনিস যে স্বাভাবিক, যেমন a + b ইন্টু যদি c + d থাকে, সেটা যে নিয়মে করতাম, স্বাভাবিক গুণ 4টা পার্ট হয়ে যাবে, আলাদা আলাদা ডিভাইড হয়ে যাবে, সেই নিয়মে হয়ে যাবে। এই যেমন এটা করা হয়েছে a * c, a * id, ib * c, আইবি ইন্টু আইডি। এইখানে যে লাস্টের যেটা আছে গুণের ক্ষেত্রে একটু পরিবর্তন আসে, যেমন এখানে দেখো আইবি ইন্টু আইডি আছে, তো আইবি ইন্টু আইডি এটাকে যদি গুণ করো তাহলে কি পাও? I² বিডি, তাই তো? I² এর মান আমি কিন্তু প্রথমেই বলা হয়েছে যে আমি দুইটা মানের কথা বলেছি কমপ্লেক্স নাম্বারে প্রথমেই, i = √1 এবং I² = -1। তো যেখানেই I² চলে আসবে সেখানেই আমরা সেটাকে রিয়েল নাম্বারে নিয়ে আসবো কনভার্ট করে, কারণ আমরা জানি যে I² মানে হচ্ছে -1। তো এখানে দেখাই যাচ্ছে আইবি ইন্টু আইডি গুণ করলে I² বিডি হয়। তো I² মানে হচ্ছে -1, তো এখানে প্লাস ছিল, এই সাইনটা মাইনাস হয়ে গেছে, তো এবং বিডি হয়ে গেছে। খেয়াল করে দেখো, এখানে আই সম্বলিত দুইটা পদ ছিল বা একটা অংশ ছিল, সেটা কিন্তু পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? আই ছাড়া অংশ হয়ে গেছে। এখানে দেখো আই সহ অংশ কিন্তু আগে 3টা ছিল, কিন্তু এবার কিন্তু 2টা হয়ে গেছে, তাহলে এইটা কিন্তু রিয়েল অংশ হয়ে গেছে, এসি - বিডি, এইটা রিয়েল পার্ট হয়ে গেছে, এবং আই কমন নিয়ে এডি + বিসি। তার মানে এই যে I² জিনিসটা আসছে, I² যদি কখনো থাকে, কেউ যদি এরকম লিখে দেয় যে এখানে আসলো I² বিডি লিখেই অ্যান্সার দিয়ে দিল, তাহলে কিন্তু তার অ্যান্সার হবে না। কারণ আমাদের টার্গেটটা কি? আইকে কেন নিয়ে আসা হয়েছে? আইকে এজন্যই নিয়ে আসা হয়েছে যে স্বাভাবিক নিয়মে আমরা আইকে সলভ, মানে সরি -1 কে √1 - 1 কে
ডিফাইন করতে পারি না। কিন্তু -1 যদি শুধু স্বাভাবিক সংখ্যা চলে আসে, যেমন মিনস আই স্কোয়ার মানে তো -1, তো সেই আই স্কোয়ারটা কিন্তু -1টা বসাইতে হবে, এটা হচ্ছে অবশ্য কর্তব্য, না হলে কিন্তু হবে না। কারণ আমাদের তো স্বাভাবিক নিয়মে আই বলে কিছু নাই এখানে। আমরা জানি 1 2 3 4 5 6 বা -1 -2 এটা জানি, কিন্তু আই স্কোয়ার বা আই এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি না। কিন্তু যখনই আমরা কোনো কারণে দেখবো যে আই স্কোয়ার চলে আসছে বা i4 চলে আসছে, i4 মানে আই স্কোয়ারের মতো, i⁴ মানে ওই একই জিনিস, কিন্তু আই স্কোয়ারের হোল স্কোয়ার, যখন এরকম চলে আসবে তখন কিন্তু আমরা সেটাকে আর আই সম্মিলিত আকারে লিখবো না, সেটাকে আমরা কনভার্ট করে মানে আমরা রিয়েল নাম্বারে নিয়ে যাব। তো আশা করি এটা বুঝতে পারছো। গুণের ক্ষেত্রে পার্থক্যটা এটাই যে লাস্টে একটা আই স্কোয়ার চলে আসে, ওই আই স্কোয়ারটাকে -1 দিয়ে বসায় দিতে হবে বা চেঞ্জ করে দিতে হবে। তো এখানে গুণ দেওয়া আছে, গুণ দেখে নেবে, যেমন 2 + 3 + i 3 + 2i × 3 মাইনাস 3 + i। তো এটা গুণ করা হয়েছে, আমি ওটা বলছি স্বাভাবিক গুণ। লাস্টে এসে এখানে দেখো 2i × i ছিল, দ্যাট মিনস 2i² -2 লেখা হয়েছে। এটাই হচ্ছে মেন পার্থক্য। যেমন এখানে 9 - 2 হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু যদি -2i² লিখতে তখন কিন্তু আই এর কমন নিয়ে ওটা লেখা হইতো, তো ওটা করা যাবে না, ওইটা বাস্তবে নিয়ে আসতে হবে বা রিয়েল নাম্বারে নিয়ে আসতে হবে, এটাই মেন কথা। তোমাদের হয়তো বা শুধু গুণ ভাগ এটা খুবই ইজি জিনিস, বাট এখানে যে ব্যাপারটা আছে গুণ ভাগটা কিন্তু পরবর্তীতে মানে স্বাভাবিকভাবে এখানে লাগবে। স্বাভাবিক নিয়মে যখন আমরা বড় অন্য ম্যাথে চলে যাব কমপ্লেক্স নাম্বারের, তখন কিন্তু এই ব্যাপারগুলো, যে ছোট ছোট ব্যাপার গুণ ভাগ, এই জিনিসগুলো কিন্তু লাগবে। ওকে, আমরা গুণ সম্পর্কে জানলাম। এরপর এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, এটা দেখে নিও। এরপর জানবো যেটা কমপ্লেক্স কনজুগেশন। কমপ্লেক্স কনজুগেশন যেটাকে বলা হয় ফর এনি কমপ্লেক্স নাম্বার z = a + ib, একটা যদি কমপ্লেক্স নাম্বার z = a + ib হয়, উই ডিফাইন দ্য কমপ্লেক্স কনজুগেট টু বি z স্টার দ্বারাও প্রকাশ করা হয় অথবা z বার দ্বারাও প্রকাশ করা হয়, উপরে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আমি ওটা একটু লিখে দিচ্ছি, কমপ্লেক্স কনজুগেটের যে নামটা আছে, সেখানে আচ্ছা কমপ্লেক্স কনজুগেট ব্যাপার বলেছি। কমপ্লেক্স কনজুগেট, আমি শুধু কনজুগেট লিখি। আচ্ছা কনজুগেট, কনজুগেট অফ যদি জেড হয়, যেটা একটা কমপ্লেক্স নাম্বার হয়, এটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা আমি একটু বলতেছি। এটার দুইটা দ্বারা প্রকাশ করা হয়, একটা হচ্ছে জেড স্টার অথবা বা এর ইকুয়াল দিয়ে আমরা এটাকে এই জেড বার, উপরে একটা বার চিহ্ন দিয়েও লিখতে পারি। এইটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেটের নাম, যদি জেড থাকে জেড স্টার অথবা জেড বার দ্বারা প্রকাশ করা হয়, এবং এর মানটা হবে, যদি জেড = আমাদের যদি আমরা মনে করি জেনারেল হিসাবে a + ib ধরি, এটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এর কনজুগেট হবে জেড স্টার দিয়ে, যদি বার দিই তাহলে এটার কনজুগেট হবে a - ib। তো এখানে দেখো যে পরিবর্তনটা হয়েছে জেড আর জেড বারের মধ্যে বা জেড স্টার যেটাই বলি, পরিবর্তনটা হচ্ছে আই যেটা আছে, মানে আই এর যে আগের চিহ্নটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এর আগে কি চিহ্ন আছে সেটা আমাদের চেঞ্জ হবে না। বি এর আগে অবশ্যই আই আছে, আমাদের মেইন কথা হচ্ছে আই এর আগে যে চিহ্নটা থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে। আই এর আগে যদি প্লাস থাকে তাহলে এখানে কনজুগেটে মাইনাস হয়ে যাবে, কিন্তু আই এর আগে যদি এটা মাইনাস থাকতো তাহলে কনজুগেটের জন্য এটা প্লাস হয়ে যেত, তাই না? এটাই হচ্ছে মেইন কথা, যে কমপ্লেক্স কনজুগেটের মেইন কথা হচ্ছে আই এর আগে যে চিহ্নটা থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে, সেটা বিপরীত হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, বাকি অন্য কোনো কোথাও পরিবর্তন হবে না। এটাই কিন্তু মেইন কথা। অনেকে কিন্তু আছে দেখা যায় যে এ এর আগেও মাইনাস দিছে, বি এর আই বির আগেও মাইনাস দিয়ে দিছে, ওটা কিন্তু না, শুধুমাত্র আই এর আগে যে চিহ্নটা থাকবে সেটা পরিবর্তন হবে। এটা যদি প্লাস আছে সে তো মাইনাস হয়েছে কনজুগেটে, যদি এটা মাইনাস থাকতো যেটার আগে যেটার সময় তাহলে এটা প্লাস হয়ে যেত, এটাই পরিবর্তন। আর বুঝতে পেরেছো সবাই? এটা কোনো সমস্যা থাকার কথা না যতটুকু বলছি। তারপর সমস্যা থাকলে বলতে পারো, না হলে আমি কন্টিনিউশনে যাবো।
বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, আমি তারপরে তাহলে যাচ্ছি সামনে। ওকে, তো কমপ্লেক্স কনজুগেশন আমরা দেখতেছিলাম। তো কমপ্লেক্স কনজুগেশন এটাই, জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি। উই ডিফাইন দ্য কমপ্লেক্স কনজুগেট জেড স্টার অথবা জেড বারের, সরি জেড বারের কথা বলেছি, ইজ ইকুয়াল টু এ মাইনাস আইবি। তো এটা দ্বারা বোঝানো হয়েছে। তো দুইটা কমপ্লেক্স, একটা কমপ্লেক্স নাম্বার এবং তার আরেকটা যদি কমপ্লেক্স, সরি তার কনজুগেটের সাথে যোগ করা হয়, কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেট যদি পরস্পর যোগ করা হয়, তাহলে আমরা পাবো কি, খেয়াল করে দেখো, এ প্লাস আইবি প্লাস এ মাইনাস আইবি। এটা করলে পাবো আমরা 2a, তার মানে রিয়েল পার্টের, এটা কিন্তু একটা সূত্র, যদি কমপ্লেক্স নাম্বার প্লাস কমপ্লেক্স কনজুগেট ইজ ইকুয়াল টু 2 ইনটু রিয়েল পার্ট, এটা একটা আমাদের সূত্র। আবার একটা কমপ্লেক্স নাম্বার ইনটু তার কমপ্লেক্স কনজুগেট, এটা যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার, এই দুটো অংশ। তো একটা কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেটের সাথে যদি যোগ করা হয় তাহলে পাবো 2 ইনটু তার রিয়েল পার্ট, আর একটা কমপ্লেক্স নাম্বারকে তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার। এটা জাস্ট একটা মানে আমাদের সূত্র হিসেবে মনে রাখতে হয়, স্বাভাবিক নিয়মে যদি মনে রাখতে হয়, অথবা স্বাভাবিকভাবে তোমরা এটা যদি যোগ করে দেখো বা গুণ করে দেখো, কারণ যোগ বিয়োগ তো আমরা শিখাইছি, গুণ বা বললাম, গুণ তো শিখাইছি, তো সেই হিসাবেই গুণ করে এটা হয়েছে আর কি। ওকে, যাই হোক, এখানে কমপ্লেক্স দেখা হচ্ছে, এটা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি আমি, যে জেড ইজ ইকুয়াল টু 3 + 2i, ফাইন্ড জেড প্লাস জেড স্টার, বা যেটাকে কমপ্লেক্স কনজুগেট বলা হয়, এটা যোগ করতে বলা হয়েছে। তো তোমরা সেই একই নিয়মে আমি যেটা শিখিয়েছি সেটা দেখবা, যেমন 3 + 2i এর স্টার, দ্যাট মিন্স এর কনজুগেট করলে পাবো কি 3 - 2i। এরপরের কাজ হচ্ছে তো যোগের নিয়ম, আমি যেমন যোগ শিখাইছি, রিয়েল পার্টগুলোকে এক জায়গায় নিব, ইমাজিনারি পার্টগুলোকে এক জায়গায় নিয়ে যোগ বিয়োগ করে নেব। সিমিলারলি এখানে দেখো, এরপরে আছে z ইজ ইকুয়াল টু এটা, এ ফাইন্ড জেড, তার কনজুগেটের সাথে গুণ করতে বলা হয়েছে। তো গুণ করার নিয়ম ওরকম, আমরা জানি যে লাস্টের অংশ আই স্কয়ার চলে আসবে। এই যে এটা কিন্তু স্কয়ার, এটা কিন্তু 2 না, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো যে টাইপের মিস্টেক হয়েছে। তো 4i স্কয়ার - 4i স্কয়ার, যার কারণে +4 হয়ে গেছে, 13 হয়ে গেছে। তো এইভাবে আমরা করতে পারি। ফাইন্ড আরো আছে, এখানে করে দেওয়া আছে, দেখে নিবে, এগুলো তেমন কিছু না এখানে। তো আমরা গুণ দেখলাম, তারপর আমরা কনজুগেট ব্যাপারটা জানলাম। এবার দেখো ডিভাইডিং দ্য কমপ্লেক্স নাম্বার, কিভাবে কমপ্লেক্স নাম্বারকে ভাগ করা হয়। তো এখানে একটা ট্রিক আমরা মনে রাখতে হবে, কারণ কমপ্লেক্স নাম্বার আসলে দুইটা কমপ্লেক্স নাম্বারকে ভাগ করা টাফ হয়ে যায়। কমপ্লেক্স নাম্বার দুটো গুণ করা যায়, ভাগ আর গুণ একই জিনিস, কিন্তু আমরা যোগ বিয়োগ যেমন একই জিনিস, আমরা গুণ ভাগও সেরকম একই জিনিস। আমরা কিন্তু বলেছি ম্যাথমেটিক্সের দুটো অপারেশন, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে গুণ। আর ভাগ, বিয়োগ আর ভাগ হচ্ছে কি, যোগের বিপরীত হচ্ছে বিয়োগ, গুণের বিপরীত হচ্ছে ভাগ। সেজন্য আমরা কিন্তু দেখেছি ওই যে 0-1 এর ব্যাপারটা, তোমরা যেমন কম্পিউটারের ব্যাপারে যে 0-1টা আছে, আমাদের ম্যাথমেটিক্সেও কিন্তু 0-1 আছে। সেটা কিন্তু আমি লিনিয়ার অ্যালজেব্রা পড়ানোর সময় তোমরা কিন্তু সেটা দেখেছো, যে আমরা কি করতাম, লিডিং ওয়ান বের করতাম এবং তার নিচে 0 বানাতাম। ওইখানেও কিন্তু 0 আর 1 এরই খেলা ছিল, কিন্তু সব কিন্তু একটা ইন্টার রিলেটেড একটার সাথে। সিমিলারলি এখানেও কিন্তু যখন ভাগ করব, ডিভাইডিং ভাগ করতেছি, তখন কিন্তু আমরা যেমন দেখেছি যে যোগ বিয়োগ এটার একটা থাকে, কি বলে, মানে আইডেন্টিটি নাম্বার থাকে। যোগ বিয়োগের আইডেন্টিটি হচ্ছে 0, আর গুণ ভাগের আইডেন্টিটি হচ্ছে 1। এটা কিন্তু সেই জন্যই কিন্তু এইভাবে থেকেই কিন্তু উৎপত্তি হয়ে কিন্তু কম্পিউটার পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। এই 0-1 এর উৎপত্তি কিন্তু ওইভাবে ওইখান থেকেই আসছে আসলে, যে 0-র ক্ষেত্রে বলা হয় যে যোগের আইডেন্টিফিকেশন, আর গুণের জন্য হচ্ছে 1 যেটা ব্যাপারটা আছে। তো ওইটা থেকে আস্তে আস্তে করে আমরা সামনে আগাইছি, বা যেটা বলা হয় যে যুগের বিবর্তনে আস্তে আস্তে আমরা এই পর্যন্ত চলে আসছি ওই 0-1 কে নিয়েই। তো আচ্ছা, আমি এখানে একটা ডিভাইডিং ট্রিক্স দেখাবো, সেটা অনুসরণ করে আমরা গুণ করব, শুধু ভাগ আর আমাদের করতে হবে না কমপ্লেক্সে। তো যেটা আছে z1/z2, এটা তো সবাই বুঝতে পারতেছো যে যেটা দুইটা কমপ্লেক্স নাম্বার থাকবে, একটা হরে থাকবে একটা লবে থাকবে। তো হরে যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে, যেমন z2 আছে এখানে, তো এই z2 যেটা আছে এর যে কনজুগেট নাম্বারটা আছে সেটা থেকে উপর নিচে গুণ করতে হবে। তো দেখো এখানে z2 আছে, z2 এর কনজুগেট হচ্ছে কি z2 বার বা z2 স্টার, দিয়ে উপর নিচে গুণ করছি, তাহলে তার মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ উপরেও গুণ করছি নিচেও গুণ করছি। বাট
নিচে যখন গুণ করবা তখন Z2 ইন্টু Z2 স্টার যখন গুণ করবা, আমরা কিন্তু জানি দুইটা কমপ্লেক্স নাম্বারকে যখন গুণ করা হয়, সরি একটা কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেট দিয়ে গুণ করা হয়, তখন কিন্তু আমি একটা সূত্র কথা বলেছি যে তাহলে তাদের মানটা হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে সেখানে কিন্তু আই নাই, তার মানে সেটা কি নিচের যে হর অংশটুকু সেখান থেকে কি আই উঠে যাচ্ছে, তার মানে আই আই তখন আর নিচে থাকতেছে না, তার মানে উপরে থাকতেছে। তাহলে উপরে দুইটা যদি আই থাকে Z1 ইন্টু Z2 স্টার, তো এটা তো আমরা স্বাভাবিক যে আমরা যে গুণটা শিখেছি কমপ্লেক্স নাম্বারের সেটা কিন্তু আমরা এখানে করতে পারবো। তো আমি কিন্তু প্রথম থেকে যেগুলো পড়ায় আসলাম যে কমপ্লেক্স কনজুগেট, তারপর কমপ্লেক্সের যোগ বিয়োগ গুণ ভাগ সব কিন্তু, সরি ভাগের ক্ষেত্রে ওই আগের গুলো কিন্তু সব লাগ দিছে, এই যে কনজুগেটটা যেমন লাগতেছে, তারপর কমপ্লেক্স কনজুগেটকে গুণ করলে কিভাবে হলো গুণটা লাগতেছে, তারপর উপরেও গুণ লাগতেছে। তো এই সব জিনিস কিন্তু এইখানে লাগতেছে, কারণ দা ডিনোমিনেটর দ্যাট মিন্স হর Z1 সরি Z1 না, এখানে Z2 হবে, এই যে Z2 আছে, Z2 ইনটু Z2 স্টার ইজ নাও এ রিয়েল নাম্বার। এটাই হচ্ছে মেইন কথা, যে দুইটা কমপ্লেক্স নাম্বার যদি ডিভাইডেড বাই আকারে থাকে তাহলে তার হরের যে কমপ্লেক্স নাম্বারটা থাকে তার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করা হয়। এবং কেন গুণ করা হয় তার মেইন উদ্দেশ্য হচ্ছে হরকে মানে কমপ্লেক্স নাম্বার থেকে মুক্ত করা বা হরকে রিয়েল নাম্বারে নিয়ে আসা। সে নিয়ে আসতে পারলে উপরের যে নাম্বারটা আছে সেটা যদি কমপ্লেক্স নাম্বার থাকে, দুইটা কমপ্লেক্স নাম্বারে গুণ কিভাবে করতে হয় আমার জানা আছে, সো আমার সমস্যার সমাধান হয়ে যাবে, সেভাবে স্বাভাবিক নিয়ে করতে পারবো। একটা উদাহরণ দিলেই তোমরা জিনিসটা বুঝে যাবে। যেমন এটাই মনে করো 2 + 3i ডিভাইডেড বাই 1 + 2i। তো এটা একটা দেখাই যাচ্ছে যে দুইটা রিয়েল সরি কমপ্লেক্স নাম্বার আছে, উপরে একটা 2 + 3i আছে Z1 যদি ধরো, নিচেটা আছে 1 + 2i, এটা যদি Z2 ধরো। তো আমাদের কাজ ছিল কি, ট্রিক্সটা ছিল কি, নিচে যেটা আছে হর যেটা আছে সেটার কনজুগেটটা আছে সেটা দিয়ে উপর নিচে গুণ করা। তো 1 + 2i এটা কনজুগেট আমরা জানি 1 - 2i, এই 1 - 2i দ্বারা উপর নিচে গুণ করা হয়েছে, তার মানে কোনো পরিবর্তন হয় না, এটাও কাটা যায় এটাও কাটা যায়। সো আলটিমেটলি অঙ্কের সাথে আমরা নিয়ে আসছি এটাকে। তো এরপরে কাজ হচ্ছে নিচে, এর নিচের কাজটা হচ্ছে নিচটাকে মানে কমপ্লেক্স নাম্বার মুক্ত করা, মানে আই মুক্ত করা। তো এটাকে কিভাবে করবো, আমরা যেমন সূত্র হিসাবে যেমন শিখে নিয়েছিলাম, যে বলেছিলাম যে জেটা ইস টু জেড ইন্টু Z2 বা সরি জেড ইন্টু জেড ড্যাশ বা জেড বার যেটাই বলো, সেটা যদি করো তাহলে কি আসে এ স্কয়ার বি স্কয়ার আসে, তাই না? তো সেটা যদি এখানে করো তাহলে এখানে এ এর মান কি আছে 1 আর বি এর মান কি আছে 2, তাহলে এটাকে যদি রুট স্কয়ার করো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার দ্যাট মিন্স 1 + 4। অথবা কেউ যদি চায় ওটা যদি মনে না রাখতে পারে তাহলে স্বাভাবিক নিয়মে গুণ যেটা আছে সেটাও করে দিতে পারো, করলে ওই একই জিনিসই আসবে। তো নিচে ও 5 চলে আসলো, এই যে 1/5 বাইরে নিয়ে আসলাম। এবারে 2 + 3i 1 - 2i। তো এই নিয়ে এটা গুণ আমরা অলরেডি শিখেছি কিভাবে গুণ করতে হয়। যেমন লাস্টে আই স্কয়ার চলে আসছে, যার কারণে কি -6i² চলে আসছে, তো যার কারণে +6 হয়ে গেছে। তো এরপরে এখানে যোগ করলে যেটা থাকবে সেটা আসছে 8 - i, সো 1/5 8 - i। তো আমরা ভাগের ক্ষেত্রে কিন্তু যোগ বিয়োগ গুণ কনজুগেট যে কটা শিখেছি সব কটাই কিন্তু ভাগে এসে আমাদের লাগতেছে। সো আশা করি ডিভিশনটা বুঝতে পেরেছো, তাই না? যদি কারো সমস্যা থাকে বলতে পারো, ডিভিশন বা গুণ ভাগে কোনো সমস্যা আছে। তারপরে এখানে আরো আছে এক্সাম্পল, যেমন আই আছে নিচে, আই হরে আছে আই, তো এর কি হবে, এর মানে যেটা কি বলে এর কনজুগেট হবে শুধু -i, তাই না? এখানে কিন্তু শুধু আই আছে, এটা কিন্তু একটা কমপ্লেক্স, মানে এটা কিন্তু কমপ্লেক্স নাম্বারকেও লেখা যায়। আসলে যে কোনো নাম্বারকে, স্বাভাবিক নাম্বারকেও আমরা কিন্তু কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করতে পারি। যেমন 5 একটা নাম্বার, এটাকে যদি বলা হয় যে 5 কে তুমি কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করো বা লিখো তো 5 কে কমপ্লেক্স নাম্বারকে, তাহলে আমরা কি লিখবো, যেমন লিখবো 5 + 0 * i, তাই না? সেটাকে লেখা যায়, যেমন সেটাকে এখানে লেখা যায়, যেমন এখানে এইটা যেমন শুধু আই লেখা হয়েছে, এইটাকে যদি বলা হয় যে কমপ্লেক্স নাম্বার আকারে লেখা হয় তাহলে সেই নাম্বারটা কি ছিল 0 + i অথবা 0 + 1 * i, এটাই তো আমাদের এই আই মানে, তাই না? তো তাহলে 0 তো রইলো, এর আগে আছে প্লাস, তো এই প্লাসটাই কিন্তু মাইনাস হয়ে গেছে, তার মানে 0 - i হয়ে গেছে, এটা কনজুগেট হয়েছে। তো এইভাবে কনজুগেট হয়। তো এইভাবে করে নিচের কাজ করা হয়েছে, এরপরে উপরে গুণ বিয়োগ করে যোগ বিয়োগ করা হয়েছে, অ্যান্সার পাওয়া গেছে। এখানে আরো বেশ কিছু দেওয়া আছে, দেখে নিবে, আমি আর বললাম না কারণ একই জিনিস বারবার করে দেওয়া আছে। বাট তোমাদের যদি কারো সমস্যা হয় এই এক্সাম্পল গুলো দেখে নিও, কারণ আমি যেটা করাচ্ছি সেটা কিন্তু পরবর্তী লেসনে লাগবে, সো সেই হিসাবে এটা বুঝে নিও বা দেখে নিও।
তো সেকেন্ড লেসন আজকে পড়লাম, সেটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আমরা কিন্তু গুণ, ভাগ আর কনজুগেট তিনটা জিনিস দেখলাম এখানে। আচ্ছা, আজকে লাস্ট লেসনে চলে যাচ্ছি, যেটা আমাদের মেইনলি আমাদের এখানে একটু কমপ্লেক্স প্লেনের থার্ড যেটা লেসন আছে আমরা দেখবো, লেসন 14 কমপ্লেক্স প্লেন 3। এখানে আমরা প্রথম থেকে কমপ্লেক্স নাম্বার হিসাব করলে আমরা স্বাভাবিক যে ব্যাপারগুলো আছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর কনজুগেটটা নতুন আসছে, যেটাকে অনুবন্ধী জিনিসটা বলা হয়, যে বিপরীত একটা অংশ বিপরীত আসছে। যেমন অনেক সময় এরকমও থাকে যে রুট ওভার এক্স প্লাস ওয়াই এর অনুবন্ধী করলে কি হবে, রুট ওভার এক্স মাইনাস ওয়াই। এটা কিন্তু অনেক সময় আমাদের দরকার হয়, হরে এরকম থাকলে সেটাকে যদি রুট মুক্ত করতে হয় সেক্ষেত্রেও কিন্তু এরকম রুটের ভিতরে কনজুগেটের ব্যাপারটা ওরকম আছে। যেমন এক্স প্লাস আই থাকলে এক্স প্লাস ওয়াই থাকলে সেটার কনজুগেট হয় এক্স মাইনাস ওয়াই রুটের ভিতরে। তো ওটা আমরা দেখেছি, ওটা আমাদের স্বাভাবিক নিয়ম ছিল, এখানে আমরা কনজুগেটে দেখেছি। এবার আমরা দেখব, আমরা এতক্ষণ যে সিস্টেমটা নিয়ে ডেভেলপ করতেছিলাম বা সিস্টেমের কথা বলেছিলাম, আমরা একটা কোঅর্ডিনেট ব্যাপার বলেছিলাম, তো ডায়াগ্রাম দেখাইছিলাম, তাই না? প্রথম যে ডায়াগ্রামটা দেখি পয়েন্ট আকারে যখন লিখছিলাম, তখন ওই ডায়াগ্রামটা কিন্তু আমরা বলছিলাম যে রিয়েল এক্সিসকে আমরা, এক্স অক্ষকে আমরা রিয়েল এক্সিস বলেছি, ওয়াই অক্ষকে আমরা ইমাজিনারি এক্সিস বলেছি। তো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা একটা কিন্তু কোঅর্ডিনেট সিস্টেমের ব্যাপার, তাই না? তোমরা জানো যে 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, আমরা কমপ্লেক্স নাম্বারকে 2 ডাইমেনশনাল হিসাবে দেখি। যেমন পয়েন্ট হিসাবে লিখলে একটা a প্লাস আইবি, এটাকে পয়েন্ট আকারে লিখলে a, b হয়। তার মানে কি, এটা দুইটা অংশ আছে। তোমাদের 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, এগুলো কিন্তু তোমরা ডাইমেনশন ব্যাপারটা তোমরা কিন্তু কম্পিউটারে করো, তাই না? গ্রাফিক্যালি যদি হিসাব করো তোমরা কিন্তু 3 ডাইমেনশনাল, 3D বলা হয় যেটা অ্যানিমেশন, 4D অ্যানিমেশন এরপরে আসবে হয়তো বা এই 3D অ্যানিমেশন, 2D, 1D, এটা কোথা থেকে আসছে? এটা কিন্তু ম্যাথমেটিক্সের ব্যাপার, যে 1D মানে হচ্ছে 1 ডাইমেনশনাল, তার মানে এখানে ভেরিয়েবল থাকবে একটা শুধুমাত্র, ঠিক আছে? আর 2 ডাইমেনশনাল হলে সেখানে ভেরিয়েবল থাকবে দুইটা, যেমন এক্স কমা ওয়াই, এটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল। যদি 3 ডাইমেনশনাল বলা হয় তাহলে হবে কি, এক্স কমা ওয়াই কমা জেড। এরপর যদি 4 ডাইমেনশনাল বলা হয় তাহলে কি হবে, আমরা দেখছি এক্স ওয়াই জেড, তার আগে যদি ইউ যোগ করে দিই বা টি ইউ, ইউ ভি, টি ডাব্লিউ এভাবে যদি লিখি, আমরা কিন্তু ওই যে আমরা যখন লিনিয়ার অ্যালজেব্রা পড়েছি তখন কিন্তু আমরা ভেরিয়েবলের এটা দেখেছি যে 6টা হতে পারে, 8টা হতে পারে, এরকমও কিন্তু ভেরিয়েবল আমরা দেখেছি, তাই না? আমাদের যখন ওটা সলভ করতে গেছিলাম, তাহলে ওইটা কিন্তু ডাইমেনশন চেঞ্জ করতেছে। এক্স ওয়াই থাকলে 2টা ডাইমেনশনাল ইকুয়েশন ছিল, এক্স ওয়াই জেড থাকলে একটা 3 ডাইমেনশনাল একটা সিস্টেম ছিল, এক্স 4টা থাকলে ভেরিয়েবল 4টা ডাইমেনশন হবে, 5টা ভেরিয়েবল থাকলে 5টা ডাইমেনশন হবে। তো এইখানে কিন্তু প্রত্যেকটা ব্যাপারে ডাইমেনশন ব্যাপারটা জিনিস আছে, যে কয়টা ভেরিয়েবল সে ততটা তার ডাইমেনশন। যদি ভেরিয়েবল একটা থাকে 1 ডাইমেনশনাল, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, ইকুয়েশনের ক্ষেত্রে হোক, সিস্টেমের ক্ষেত্রে হোক, বা এখানে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে হোক, বা স্বাভাবিক নাম্বারের ক্ষেত্রেও হোক, সব ক্ষেত্রে এইভাবে ডাইমেনশনালের ব্যাপারটা ইউজ করা হয়। মানে আমরা জানি আমাদের মানে আমরা স্বাভাবিক নিয়মে 2 ডাইমেনশনাল বা 2D বা 3D, বর্তমান যুগটা তো এইটার উপরেই ডিপেন্ড করতেছে, যে আজ থেকে 20 বছর আগে 2 ডাইমেনশনাল ছিল, আজ আর এখন আছে হয়তো বা 3 ডাইমেনশনাল নিয়ে কাজ করতেছে মানুষ, হয়তো বা সামনে মাল্টি ডাইমেনশনাল আরো আসবে, 4th, 5th, ইভেন যত ডাইমেনশনাল দরকার তোমরা গ্রাফিক্যালি সেটাকে রিপ্রেজেন্টেশন করতে পারো। মেইনলি ডাইমেনশনালটা কম্পিউটারে তো ওটাই ব্যবহার করা হয়েছে, গ্রাফিক্যালি দেখানো যেটাকে। তো আমরা ওই ডাইমেনশনাল নিয়ে এমনি পড়লাম, ডাইমেনশনালটা দেখলাম যে এক্স ওয়াই জেড, যেটা ইউভি ডাব্লিউ, এগুলো যে ব্যবহার করি, এইটা আমরা কোন মানে আমরা তো জানি ভেরিয়েবল 3টা হলে আমরা বলি যে 3D, বাট কোন কোঅর্ডিনেট সিস্টেমে এটা 3D সেটা জানতে হবে। বেশ কিছু কয়েকটা আমাদের মানে সিস্টেম আছে। প্রথমটা আমরা স্বাভাবিক নিয়মে আমরা সাধারণ মানুষরা যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেটাকে আমরা সাধারণত এ বি সি, এক্স ওয়াই জেড, ইউ ভি ডাব্লিউ এগুলা দ্বারাই প্রকাশ করি। যে আমরা স্বাভাবিকভাবে যে আমরা ইকুয়েশনে যে ব্যবহারগুলোকে ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে আসছে। এবং এখানে আমরা আরেকটা নাম্বার সিস্টেম যেটা জানতেছি, তোমরা হয়তো বা জানো, পোলার কোঅর্ডিনেট সিস্টেম আছে, তারপর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আছে, এরকম আরো বেশ কয়েকটা কোঅর্ডিনেট সিস্টেম আছে। পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ব্যাপারটা হচ্ছে, পোলারের ব্যাপারে এখানে আমরা যেহেতু 2 ডাইমেনশনাল নিয়ে কাজ করতেছি, 2টা কোঅর্ডিনেট থাকে, একটা হচ্ছে মডুলাস, আরেকটা হচ্ছে আর্গুমেন্ট। এখানে আর কে বলা হয় মডুলাস আর থিটাকে বলা হয় আর্গুমেন্ট।
যেটাকে অ্যাঙ্গেলকে বলা হচ্ছে থিটা, আর আর বলা হচ্ছে ডিস্টেন্স। আমাদের অবস্থান ভেক্টরের যে আমরা আর একটা আর এর সংজ্ঞাটা অন্যভাবে যদি ভেক্টর ওয়াইজ দেখি, আমরা জানি যে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর যে দূরত্ব, অবস্থানের দূরত্ব, সেইটাকে যদি একটা রেখা কল্পনা করো, সেই যে দূরত্বটা পাওয়া যায় সেটাকে বলা হয় কি আমাদের অবস্থান ভেক্টর, বা তার অবস্থান মূল বিন্দু থেকে। তো সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতাম, বা সেটা এখানে আমাদের অ্যামপ্লিটিউড বা অ্যামপ্লিটিউড না, সেটাকে মডুলাস হিসাবে আমরা প্রকাশ করতেছি এখানে আর দ্বারা। তো আমরা এখানে একটু পড়ি। উই নো দ্যাট এনি কমপ্লেক্স নাম্বার z is equal to a plus bi can be considered as a point a comma b, এটা পর্যন্ত আমরা দেখেছি, and that any such point can be represented by polar coordinates r comma theta। তো আর আর থিটা কিন্তু হচ্ছে পোলার কোঅর্ডিনেটের ভেরিয়েবল। খেয়াল করে দেখো এখানে এ বি বা এক্স ওয়াই, মনে করো এ বি অথবা এক্স ওয়াই ধরা যায়, তো সাধারণত এক্স ওয়াই থাকে, আমরা এখানে এ বি দিয়েছি মানে অঙ্কের স্বার্থে। তোমরা চাইলে আমরা যেমন জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি ধরেছি, তো জেড ইজ ইকুয়াল টু তোমরা চাইলে এক্স প্লাস আই ওয়াই ধরতে পারো, একই জিনিস। আর অনেক ক্ষেত্রেই দেখবা যে এ প্লাস আই বি না হয়ে এক্স প্লাস আই ওয়াই হিসাবেও দেখানো হয়েছে। আর স্বাভাবিক নিয়মত সংখ্যাই থাকে, যেমন 2 + 3i এরকম থাকে। তো যার কারণে এটা কিন্তু ভেরিয়েবল, এ একটা ভেরিয়েবল, বি কিন্তু একটা ভেরিয়েবল। আবার আমরা কিন্তু আরেকটা জিনিস বলেছিলাম যে অনেক ক্ষেত্রে আমরা এ বি সি কে আমরা কনস্ট্যান্ট হিসাবে ব্যবহার করি, ভেরিয়েবল হিসেবে কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করি, আর এক্স ওয়াই জেড এটাকে আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করি। কখন করি? যখন এক্স ওয়াই জেড উপস্থিত থাকে আর এ বি সি উপস্থিত থাকে, তার মানে অনেক কয়টা থাকে তখন। কিন্তু এখানে তো আমার শুধু এক্স ওয়াই আছে অথবা এ বি আছে, তো যার কারণে আমরা এ বি কেও আমরা এখানে ভেরিয়েবল হিসেবে ধরে নিতে পারি। এটা আমাদের তেমন কোনো পরিবর্তন আসতেছে না। তোমরা চাইলে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই লিখতে পারতে, তখন এখানে হয়ে যেত এক্স কমা ওয়াই। ওকে, যাই হোক, যেটা ব্যাপার না। আর পোলার কোঅর্ডিনেটস এর কিন্তু ফিক্সড নিয়ম আছে, আর আর থিটা। আর হচ্ছে এখানে মডুলাস, আর থিটা হচ্ছে আর্গুমেন্ট। কিভাবে আসে সেটা আমি দেখাবো। এবং আর সবসময় শূন্য থেকে বড় অথবা সমান, যেটাকে বলা হচ্ছে আর অলওয়েজ পজিটিভ। মডুলাস চিহ্নটা মানে হচ্ছে কি, আমাদের মডুলাস চিহ্নটা কিন্তু তোমরা জানো, মড যে সাইনটা আছে সেটাও আমরা দেখাবো। মড সাইনটা অলওয়েজ পজিটিভ হয়, মানে নেগেটিভ মান নেয় না, অ্যাবসলিউট ভ্যালু যেটাকে বলা হয়। ওকে, এখানে আমাদের একটা রিলেশন আছে, এ কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সাথে পোলার কোঅর্ডিনেটের যে সম্পর্কটা আছে, এটা যদি আমরা জানি তাহলে তো আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটে শিফট করতে পারবো। দেখো আমাদের এই যে জিনিসটা আছে, a ইজ ইকুয়াল টু r cos থিটা এবং b ইজ ইকুয়াল টু r sin থিটা, এটাই হচ্ছে কার্টেসিয়ান এবং পোলার কোঅর্ডিনেটের মধ্যে রিলেশন। দেখো a ইজ ইকুয়াল টু r cos থিটা, a মানে ছিল কি কার্টেসিয়ান কোঅর্ডিনেটের একটা ভেরিয়েবল, আর cos থিটা। এখানে দেখো আর হচ্ছে পোলার কোঅর্ডিনেটের অংশ, cos থিটা হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেটের একটা অংশ। তো a ইজ ইকুয়াল টু r cos থিটা এবং b ইজ ইকুয়াল টু r sin থিটা, এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সাথে পোলার কোঅর্ডিনেটের রিলেশন। এবার দেখো এটা a থেকে কিভাবে r cos থিটা হলো, b থেকে কিভাবে r sin থিটা হলো, সেটা আমরা দেখাচ্ছি। সেটা এই ইমেজের মধ্যে বা এই যেটা গ্রাফ আছে সেটার মধ্যে আমরা দেখতেছি। সিমিলারলি আমাদের ব্যাপার যেটা রয়েছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সময় যেটা লিখেছিলাম, এটাকে আমরা রিয়েল অ্যাক্সিস ধরেছিলাম, ভার্টিক্যাল বরাবর যেটা আছে সেটাকে আমরা ইমাজিনারি অ্যাক্সিস ধরলাম। এখানেও সেই একই জিনিস থেকে গেল, কারণ আমাদের তো একই জিনিস থেকে কনভার্ট করতেছি। ওকে, তো এক্ষেত্রে আমাদের যদি এ প্লাস আইবি এটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, আমরা জানি যে এ প্লাস আইবি রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ, তাহলে তার অবস্থান হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। তো এখানে আমরা একটা ফার্স্ট কোয়াড্রেন্টের নিয়েছি আর কি, আমাদের ইমাজিনারি না, কমপ্লেক্স নাম্বার। তো এ হচ্ছে রিয়েল পার্ট, তো রিয়েল পার্ট কোন অবস্থানে হবে, এই এক্সিস বরাবর। দেখো এই যে এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এ এর মান, আর বি হচ্ছে কিসের মান, ইমাজিনারি এক্সিস এর মান। তো এখান থেকে এই যে এইখানে যদি বি হয়, তাহলে এই যে ভার্টিক্যাল বরাবর যে রেখাংশটা টাকলাম সেটা হচ্ছে আমাদের কি, বি এর মান, তাই না? এটা তো আমরা জানি যে একটা বিন্দু যদি নেওয়া হয়, তো এক্স অক্ষ বরাবর যে মানটুকু আছে সেটুকু যদি এখানে 5 থাকে, তাহলে a ইজ ইকুয়াল টু 5 হবে, এখানে 5 পয়েন্ট। b ইজ ইকুয়াল টু যদি 3 হয়, এখানে 1 2 3, এই যে 3 হয়, সেটা এইভাবে করে তোমরা লিখে নিতে পারো। যে কোনো কমপ্লেক্স নাম্বারকে এভাবে প্রকাশ করা যেতে পারে, যে এখানে যদি 5 + 3 হয়, সেটা 3i, সেটাকে কিভাবে আমরা লিখবো। আচ্ছা, আমরা আবারও দেখি যে আমাদের যেটা হোয়াইট বোর্ডটা ছিল ওখানে নিউ একটা মনে করো 2 প্লাস
3i একটা কমপ্লেক্স নাম্বার আছে, আমরা জানি যে এর অবস্থান হবে কি ফার্স্ট কোয়াড্রেন্টে, কারণ প্রথম দেখায় আমরা বুঝে যাব যেটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। তো এটা আমাদের কি হবে, রিয়েল অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, আর এই বিন্দুটা হচ্ছে কি আমাদের মূল বিন্দু, যেটাকে ও দ্বারা প্রকাশ করা হয় সাধারণত, বা জিরো যদি বলো, মনে করো ও এর মান হচ্ছে 0 0, যেটা কোঅর্ডিনেটে বলা হয়। তো এখন 2, এটাকে যদি পয়েন্ট আকারে লিখি তাহলে আমাদের কি হবে 2, 3, তাই না? তো এখন 2, 3 এর অবস্থান কিভাবে নির্ণয় করব? মনে করো আমাদের এই হচ্ছে রিয়েল অ্যাক্সিস বরাবর 1 2 3, এটা ইমাজিনারি বরাবর 1 2 3, আমি লিখে নিলাম 1 2 and 3, 1 2 and 3। তো আমাদের প্রথমে লিখতে হবে রিয়েল অ্যাক্সিস বরাবর আছে 2, তাহলে এইখানে আমাদের এই পয়েন্টটা হবে এই 2। তাহলে এইটা মনে করো যে এ এর ক্ষেত্রে আমাদের পয়েন্ট ছিল, যদি আমি দাগান্বিত করি এইটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস এখানে। আর 3, যেহেতু 3 আছে 1 2 3, তো এই হচ্ছে 3, কিন্তু তার অবস্থানটা কোথায় হবে, এই বরাবর দিয়ে 3 তে যেতে হবে, দ্যাট মিন্স এইখানে এইটা হচ্ছে আমাদের। তাহলে সেই যে আমাদের যদি কমপ্লেক্স নাম্বার বলি 2 + 3i এর অবস্থানটা হলো তাহলে এইখানে, তাই না? তো এইটাকে এখন আমরা কি বলবো, যেহেতু আর আর থিটাতে নিব, তাহলে আমাদের কি আমরা বলেছি আর হচ্ছে মূল বিন্দু থেকে কমপ্লেক্স নাম্বারের দূরত্বটা, তাহলে এই মূল বিন্দু থেকে একটা ব্যাক হয়ে গেছে, যাই হোক মনে করো এটা একটা এক্স আছে, যাই হোক ব্যাকে হোক আর যাই হোক, তার মানে এটা হচ্ছে আর এর মান, তাই না? এইটা হচ্ছে আর আমাদের, আর এইখান থেকে এটা আমাদের একটা টান দিলাম, এটা হচ্ছে আমাদের, তো আমরা জানি এটা হচ্ছে 3, আর এই পুরোটা হচ্ছে আমাদের 2। আর যে এই যে আর এবং রিয়েল অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলবো আমরা থিটা, বা যেটাকে আর্গুমেন্ট বলা হয়, সেটা আমরা দেখবো। বাট এটুকু বোঝা গেছে কিনা যে রিয়েল অ্যাক্সিস থেকে কিভাবে আমরা কমপ্লেক্স নাম্বারের অবস্থানটা, মানে এই অ্যাক্সিস, মানে রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস থেকে কমপ্লেক্স নাম্বারের অবস্থান কিভাবে নির্ণয় করছি এবং আর এর মান কিভাবে ডিফাইন করছি, এটুকু বুঝতে পেরেছো কিনা? তারও যদি কোনো কোশ্চেন থাকে এইটা সম্পর্কে করতে পারো। আরটা স্যার কিভাবে আসলো স্যার? আর হচ্ছে মূল বিন্দু থেকে কমপ্লেক্স নাম্বারের যে দূরত্বটা সেটাকে আমরা বলতেছি মডুলাস। তাহলে মূল বিন্দু মানে কি 0 0, আর এখানে এই পয়েন্টটা হচ্ছে কি 2, 3, তাহলে এই যে কমপ্লেক্স নাম্বারটা এর দূরত্ব যেটা আছে সেইটাকেই আমরা বলতেছি আর। সিমিলারলি এরকম আর এর মানটা আমরা ভেক্টরেও ব্যবহার করি, তোমরা যদি ভেক্টর পড়ে থাকো, ভেক্টরেও কিন্তু ওরকম ছিল অবস্থান ভেক্টর, যেটা কি মূল বিন্দু থেকে ওই যে আমাদের যে ভেক্টরটা থাকতো তার অবস্থান ছিল, সেইখানেও আমাদের যে দূরত্বটা থাকতো সেটাকে আমাদের অবস্থান ভেক্টর বলা হতো। এটা অনেকটা অবস্থান ভেক্টরের মতো, বাট এখানে তো ভেক্টর না, এখানে অবস্থান, এটাকে আমি মডুলাস দ্বারা প্রকাশ করতেছি, বা যেটার নাম হচ্ছে আর। ঠিক আছে, এই দূরত্ব তো, আর দূরত্ব নির্ণয়ের সূত্র তো জানো তোমরা হয়তো, বা দূরত্ব নির্ণয়, ডিস্টেন্স নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা কি আছে, এরকমই থাকে, মানে 2 এর হোল স্কয়ার প্লাস 3 এর হোল স্কয়ার। হ্যাঁ ওটাও হতে পারে, অথবা এরকম 2 - 0 এর হোল স্কয়ার, তাই না? কারণ আমাদের মূল বিন্দু তো দূরত্ব নির্ণয় করতে হলে তো দুটা দরকার হয়, এই 0 0 মানে এটা হচ্ছে মূল বিন্দু, এটার অবস্থান হচ্ছে 0, 0, তাই না? তাহলে এটা থেকে এটার দূরত্ব যেহেতু, তাহলে শেষ বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করার সময় কিন্তু যেটা শেষ বিন্দু থাকে সেটা থেকে আদি বিন্দু বিয়োগ দেওয়া হয়, প্লাস এখানে এরকম হয়তো 3 - 0 এর হোল স্কয়ার, এটাই থাকতো। এটা হচ্ছে ডিসটেন্স নির্ণয় করার সূত্র। তো ওইটা থেকে যেহেতু মূলবিন্দু হতে কনভার্ট হওয়া যায়, যার কারণে আমরা দেখবো যে আমাদের মডুলাসের মানটা যখন দেখবো তখন কিন্তু বোঝা যাবে যে এই শূন্যটা বাদ হয়ে যাচ্ছে অটোমেটিক, মানে এখানে অবস্থান, তার মানে হচ্ছে কি 2 স্কয়ার, তার মানে এখানে যদি এটাকে এ বি হিসাবে এ প্লাস বি আই হিসাবে ই করি, তাহলে আর এর মানটা কি হবে √a² + b²। ওটা আমরা দেখবো, আসলে ওটা ডিসটেন্স থেকেই আসছে।
তো এখন আমরা আমাদের ইতে চলে যাই, তাহলে আমরা বুঝবো আসলে আর এর মানটা কিভাবে আসছে, সেটা আরো আমি দেখাবো, সমস্যা নাই। তো ওকে, যাই হোক, এখানে মূল বিন্দু আছে, রিয়েল এক্সিস আছে, এ মানটা কিভাবে আসছে, বি এর মানটা কিভাবে আসছে এবং আর এর মানটা কিভাবে আসছে সেটা সম্পর্কে আমি আলোকপাত করলাম। এবং থিটা যেটা আছে, আর্গুমেন্টের যে ব্যাপারটা আছে সেটা নিয়ে একটু ঝামেলা আছে, যার কারণে কিন্তু অলরেডি আমি প্রথমে আর্গুমেন্টের ডায়াগ্রামটা দেখাই আসছি তোমাদের অবস্থান অনুসারে। তো সেটা আমরা দেখবো পরবর্তীতে, যেটা আমাদের মেইন টপিক ছিল, ওই যে গ্রাফটা ছিল সেটাই আজকের ক্লাসের মেইন টপিকস হবে লাস্টের দিকে। ওকে, আমরা তাহলে এবার আমরা জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বিআই ছিল, এটাকে যদি আমি পোলার কোঅর্ডিনেটে নিয়ে যাই তাহলে আমাদের কি হয়ে যাবে, আর কস থিটা প্লাস আর সাইন থিটা ইন্টু আই। তাহলে উভয় এখানে আর আছে, এখানেও আর আছে, এটা যদি কমন নিয়ে লিখি তাহলে আমাদের পোলার ফর্ম অফ দ্য কমপ্লেক্স নাম্বার, এই যে লাল চিহ্ন দিয়ে লেখা আছে, যদি একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া হয় তাহলে তার যদি পোলার ফর্ম নির্ণয় করতে হয় তার জন্য সূত্র হচ্ছে এইটা, z is equal to r cos theta plus i sin theta। তোমাদের আমি ম্যাথ দিব যে একটা কমপ্লেক্স নাম্বারকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দিয়ে দেব, সেটাকে বলবো যে এটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করো। সেক্ষেত্রে আর এর মান দরকার হবে, থিটার মান দরকার হবে, সেগুলো বের করার পর যে ফর্মে লিখতে হবে সেটা কিন্তু এই ফর্ম। অনেক সময় আমার প্রথম ম্যাথটা হয়তো এই ফর্মটা করে দেওয়া নাই, কিন্তু আমি তোমাদের বলতেছি যদি বলা হয় যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতে, তাহলে তোমাদের যে ফর্মে অ্যান্সার লিখতে হবে সেটা কিন্তু এইটা, আর এর মান বের করবা, থিটার মান বের করবা, তারপর বসাই দিবা, আর এর মান যাই হোক, যদি 2 হয় 2 cos, এখানে অ্যাঙ্গেলের মান আসবে 90 ডিগ্রি অথবা π/2 অথবা π/π আসবে, অথবা যেটাই আসুক সেটা লিখে দিতে হবে এরকম ফরম্যাটে। where r is equal to mod z, আমি বলেছি মডুলাস অফ z, আর mod z এখানে কি বলেছি যে দূরত্ব মূল বিন্দু থেকে ওই যে আমাদের কমপ্লেক্স নাম্বার তো এখানে ছিল a প্লাস আইবি, সেটার দূরত্ব কি হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমাদের কিন্তু r নির্ণয় করার যে সূত্রটা সেটা কিন্তু হচ্ছে এইটা, যে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, যেখানে তার মানে হচ্ছে কি এ হচ্ছে রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার তার উপর রুট। আমরা কিন্তু আগে এটা দেখেছি যে রিয়েল পার্টের স্কয়ার আর ইমাজিনারি পার্টের স্কয়ার কনজুগেট করার সময় আমি বলেছিলাম একটা ওইটা ছিল, বাট এটার উপর যদি রুট দিয়ে দেওয়া হয় তাহলে তার মডুলাস হবে। ঠিক আছে, মডুলাসকে মড জেড দ্বারা প্রকাশ করা হয় অথবা আর দ্বারা প্রকাশ করা হয়। আর অ্যাঙ্গেল যে মানটা আছে এটাতে থিটা, থিটা অ্যাঙ্গেলটা আমরা কিভাবে পাবো, tan থিটা ইকুয়াল টু b/a। আমরা জানি যে tan থিটা, আমরা এখন tan থিটা b/a কিভাবে আসলো, এখান থেকে আমরা থিটার মান বের করতে পারি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স b/a, এটা আমাদের থিটা নির্ণয় করার সূত্র। বাট tan থিটা ইজ ইকুয়াল টু b/a কিভাবে আসলো, তারপর a ইজ ইকুয়াল টু r cos থিটা, b ইজ ইকুয়াল টু r sin থিটা কিভাবে আসলো সেটা কিন্তু আমি এখনো বলি নাই। তো আমি ওই জিনিসটা দেখানোর চেষ্টা করছি এই গ্রাফ থেকে। যখন আমরা রিয়েল পার্টটা লিখবো, ইমাজিনারি পার্টটা এইভাবে হরিজন্টাল আর ভার্টিক্যালে যোগ করে দিব, এবং আর এর যে ডিসটেন্সটা আছে সেটা যখন আমরা যোগ করে দেব, তখন যে একটা ত্রিভুজ পাবো, এটা কি ধরনের ত্রিভুজ হয়েছে কেউ কি বলতে পারবা? পিথাগোরাস। হ্যাঁ, পিথাগোরাস তো হয়েছে, বাট পিথাগোরাসের যে ফর্মুলাটা আছে এটা কোন ধরনের ত্রিভুজের জন্য প্রযোজ্য? স্যার অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি। আচ্ছা, সেটা তো আমি জানি, বাট এটা একটা ত্রিভুজের তো নাম আছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজের জন্য ওইটা আমি জিজ্ঞেস করছি। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই কোণটা কি তার 90 ডিগ্রি, তাই তো? এটাই তো আমাদের নিয়ম ছিল, সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে, বাকি কোণগুলো মিলে 90 ডিগ্রি হবে। তো এটাই মেইন কথা ছিল। তো আমরা এখন এখানে যে আমাদের যে সমকোণী ত্রিভুজ আছে সেখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টের বা প্রত্যেকটা রেখার মান আমার জানা আছে। যেমন এই যে লম্ব, এটা তোমাদের লম্ব, লম্বর মান কি দেওয়া আছে বি। এই যে এটা অতিভুজ, অতিভুজের মান কি আছে আর। এই যে আমাদের ভূমির মান কি আছে এ। এটা কিন্তু আমরা এই গ্রাফ থেকেই আমরা কিন্তু অটোমেটিক যখন কমপ্লেক্স নাম্বারকে ডিফাইন করছি তখন এগুলো পেয়ে গেছি। এবং থিটা যে কোনটা আছে সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি, থিটা মানে হচ্ছে এটা, তাই না? সো আমাদের সূত্র জানা আছে, যেমন cos থিটা বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে cos থিটার সূত্র কি, ভূমি বাই অতিভুজ, তাই না? তো এখানে ভূমির মান কত a, অতিভুজ আছে আর, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি a বাই r। তাহলে এখন r কে যদি এখানে গুণ করে দাও তাহলে কি হয়, a ইজ ইকুয়াল টু r cos থিটা। তো এভাবে আমাদের a এর মানটা আসছে। সিমিলারলি আমরা জানি কি sin থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে লম্বর মান অনেকের আছে b, অতিভুজের মান আছে r, তাহলে b বাই r ইজ ইকুয়াল টু sin থিটা, অতএব b ইজ ইকুয়াল টু r sin থিটা। তাহলে এইভাবে আমাদের গ্রাফিক্যালি আমাদের এই মানটা চলে আসছে, রিলেশনটা চলে আসছে। ঠিক আছে, সিমিলারলি tan থিটা ইজ ইকুয়াল টু কি,
লম্ব বাই ভূমি। হ্যাঁ, তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব এখানে কত, লম্ব হচ্ছে আমাদের বি বি আর ভূমি হচ্ছে এ। তাহলে tan থিটা আমরা যে নিচে লিখেছি বি বাই এ, তো এইভাবে আমাদের আসছে। তো এখান থেকে আমরা থিটার মানটা বের করতে পারি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স বি বাই এ। ওকে, আমি আশা করি তোমাদের মানে এইটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এ থেকে আর cos থিটা নিয়ে আসলাম আর বি থেকে আর sin থিটা নিয়ে আসলাম। আর ইজ ইকুয়াল টু কিভাবে রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার হলো সেটাও বলেছি। tan থিটা ইকুয়াল টু বি বাই এ কিভাবে আসছে সেটা পর্যন্ত আমি কিন্তু বুঝাইছি। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলো। ওকে, তাহলে আমরা আচ্ছা এ আর এর মান পেলাম, tan থিটার মান পেলাম। তো আমাদের দরকার কি থিটার মান আর আর এর মান। আমি কিন্তু জানি যে z ইজ ইকুয়াল টু যদি আমি কনভার্ট করতে যাই রিয়েল পার্ট থেকে, সরি ওই যেটাকে বলা হয় যে কার্টেসিয়ান থেকে পোলারে, তাহলে কিন্তু দুইটা মান দরকার আমাদের, আর এর মান দরকার আর থিটার মান দরকার, এবং সেটা কিভাবে করব সেইটা কিন্তু আমার জানা হয়ে গেছে, ঠিক আছে। এবং এই থিটার মানটা বের করার সময় একটা ঝামেলাটা আসবে, সেই ঝামেলাটার জন্য আমি প্রথমে একটা মানে প্রথমে কিন্তু আমি বলেছি যে অ্যাঙ্গেলের ব্যাপারটা আছে, সেটা কিন্তু আমি প্রথমে তোমাদের উল্লেখ করেছি। তো আমাদের যেহেতু একটা বৃত্তের কোণ কতটুকু বলতে পারো, বৃত্তের মধ্যে যে আমাদের অ্যাঙ্গেল আছে কত ডিগ্রি পর্যন্ত আছে বলতে পারবা? একটা বৃত্তের কোণের সামগ্রিক কোণের পরিমাণ কত? কারো জানা আছে? বৃত্তে স্যার হুম, মানে কোণের সবাই পরিমাণ। হ্যাঁ, সবাই কিন্তু এই জিনিসটা খুবই বর্তমান যুগে ইউজ করে, কিন্তু সেটা কোথা থেকে আসছে সেটা কিন্তু অনেকেই জানে না। আচ্ছা আমি বলতেছি, একটা বৃত্তের যে কোণের পরিমাণ আছে এটা হচ্ছে 360 ডিগ্রি। বলে না যে 360 ডিগ্রি ভিউ, বা একটা পারফেক্ট ম্যানকে কি বলা হয় 360। কেন 360 বলা হয়? এটা একটা বৃত্ত, কমপ্লিট রাউন্ড সার্কেল। মানে একটা বৃত্ত কি, যেখান থেকে শুরু হয়েছে সেখানে যাই শেষ হয়, তার মানে তার যেখান থেকেই শুরু করো তার শেষ বিন্দু সেটা, তার মানে এটা হচ্ছে সে একদম কমপ্লিট জিনিস। তো একটা বৃত্তেরও ওরকমই কিন্তু 360 ডিগ্রি থাকে টোটালি। তো এটা 360 ডিগ্রি। আমরা যে ডায়াগ্রাম দেখাইছিলাম প্রথমে, ওকে আমি ডায়াগ্রামটা আবার একটু যাইতে হবে আমার, তো ব্যাকে ডায়াগ্রামটা যাই তোমাদের এখানে। দেখো এইখানে খেয়াল করে দেখো, এইটা কি, এই যে একটা ডায়াগ্রাম আসছে, এখানে মোট কোণের পরিমাণ কত কেউ বলতে পারবা? এটা স্যার হচ্ছে 360 ডিগ্রি। হ্যাঁ 360 ডিগ্রি, তার মানে এইটার যদি অ্যাঙ্গেলটা হিসাব করো এই দিকে শুরু করে ঘুরে সেইটা, তার মানে একটা বৃত্ত হয়ে গেছে, তাই না? দেখাই যাচ্ছে এখান থেকে এই ওয়ান আই এইগুলো যদি এরকম চারদিকে নিয়ে নাও, যদি এখান থেকে +1, এখান থেকে +1, এখান থেকে -1, এখান থেকে -1 নিয়ে নাও, তারপর যদি এটাকে একটু বৃত্তের মতো করে দেখো একটা বৃত্ত হবে। এরকম করে যদি প্রত্যেকটা রাউন্ড ফিগার নিয়ে নাও 2 -2 -2 +2 এইভাবে নাও, তাহলেও একটা বৃত্ত পাবা। মানে প্রত্যেকটা বিন্দু থেকে ওইভাবে নিলে কিন্তু একটা বৃত্ত উৎপন্ন হইতেছে। মানে টোটালি যে কোণটা আছে এটা কিন্তু 360 ডিগ্রি। এবং প্রত্যেকটা কোয়াড্রেন্টের মান কত, প্রত্যেকটা ঘরের। আমরা যেমন বলেছি যে এখানে 4টা কোয়াড্রেন্ট হয়েছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তার অবস্থান তো কি বলেছি আমি, তাই না? আমি যেমন একটা কমপ্লেক্স নাম্বার দেখলেই কিন্তু বলতে পারবো যে আমার এটার অবস্থান হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। এই ফার্স্ট কোয়াড্রেন্টে বলে আমার লাভটা কি? আমার লাভটা হলো, আমি বলতেছিলাম তখন কিন্তু অ্যাঙ্গেলের কথা বলতেছিলাম। তাহলে প্রত্যেকটা কোয়াড্রেন্টের ঘরের মান কত বলতে পারবা কেউ? 90 ডিগ্রি স্যার। হ্যাঁ 90 ডিগ্রি। তার মানে ফার্স্ট যে কোয়াড্রেন্ট আছে তার মান হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। যদি আমরা রোটেশনের ব্যাপারটা আছে, রোটেশনের ব্যাপারে কিন্তু দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ আমরা একটা জিনিস হচ্ছে, আমরা যারা উত্তর গোলার্ধে থাকি আমরা কিন্তু সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাটা মানে আমাদের প্রিফারেন্সে থাকে অ্যান্টি ক্লকওয়াইজ, আর যারা দক্ষিণ গোলার্ধে থাকে তাদের জন্য প্রিফারেবল হচ্ছে কি ক্লকওয়াইজ। তা আমরা দেখবো কিন্তু সবকিছুতেই আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি। যেমন এইটা থেকে ক্লক থাকলে কি হয়, ঘড়ি কি যাইতো ডান দিকে ঘুরে, তাই না? ঘড়ির কাঁটাটা দেখবে কি সবসময় ডান দিকে যাচ্ছে, তাই না? যদি ডান হাতে স্ক্রু বলো ওইটাই তো একই জিনিস, ডান দিকে ঘুরে। ক্লকওয়াইজ যেটাকে বলা হয় যে ঘুরাইলে প্যাচ, যেটা প্যাচ থাকে সেটা ঘুরলে কি হয়, মানে ডান দিকে ঘুরে লাগে, আর বাম দিকে ঘুরলে কি
হলে। তো আমাদের অ্যাঙ্গেলের ব্যাপারে ডিগ্রিটা হচ্ছে উল্টা উল্টা দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। যেমন 0 ডিগ্রি যদি এইটা হয়, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা যদি 90 ডিগ্রি হয় এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা যদি 180 ডিগ্রি হয় এইটা হচ্ছে 270 ডিগ্রি, এটা যদি 270 ডিগ্রি হয় এইটা হচ্ছে 360 ডিগ্রি, তাই না? বাট আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করতাম তাহলে কি হতো, এইটা যদি 0 ডিগ্রি হতো এইটা হতো 90 ডিগ্রি, এটা হতো 180 ডিগ্রি, এটা হতো 270 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি। ব্যাপারটা বোঝা গেছে আশা করি। ঘড়িতে ওই একই নিয়মে থাকে যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘটলে বাম দিক থেকে ঘুরে আসবে, ক্লকওয়াইজ হলে ডান দিক ঘুরে আসবে, বাট আলটিমেটলি 360 ডিগ্রি ঘটে সবাই। ওকে, তাহলে আমাদের এই হিসাবটা বোঝা গেল যে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কোনো কমপ্লেক্স নাম্বারের অবস্থান হয় তাহলে তার থিটার মানটা হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কোনো কমপ্লেক্স নাম্বারের অবস্থান হয় তার অ্যাঙ্গেলের মান হবে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে। অথবা যদি এটা আমরা কিন্তু কাউন্টার ওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বলতেছি যেহেতু এটা স্বাভাবিক নিয়ম আমাদের ক্ষেত্রে। আবার যদি এটা রিয়েল নাম্বার ইমেজিনারি থার্ড ইমেজিন দুইটাই যদি নেগেটিভ হয় তার মানে থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে তার অবস্থান মানে অ্যাঙ্গেল হবে 180 থেকে 270 ডিগ্রির মধ্যে। আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান হয় তার অবস্থান হবে মানে কোণ হবে 270 থেকে 360 ডিগ্রির মধ্যে। সিমিলারলি যদি আমি উল্টা হিসাবটা করি, তাই না, যদি উল্টা হিসাবটা করি অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবটাও করি, আমরা তো কিন্তু চাইলে ক্লকওয়াইজ হিসাব করতে পারি, এখানে এমন বলে দেওয়া নাই যে ক্লকওয়াইজ হিসাব করা যাবে না, কিন্তু অ্যাঙ্গেলটা তখন নেগেটিভ চলে আসবে। অ্যাঙ্গেল যখন ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে তখন এটার অ্যাঙ্গেলটা হবে 0 থেকে -90 ডিগ্রি পর্যন্ত। এটা যদি আমরা যদি থার্ড কোয়াড্রেন্টে অবস্থান হয় তাহলে তার অ্যাঙ্গেল হবে -90 ডিগ্রি থেকে -180 ডিগ্রি পর্যন্ত। আবার যদি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান হয় তার অবস্থান হবে -180 ডিগ্রি থেকে -270 ডিগ্রি পর্যন্ত। এইখানে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান থাকে তার অ্যাঙ্গেলটা হবে -270 থেকে -360 ডিগ্রি পর্যন্ত। তো প্লাসের ক্ষেত্রে কোনটা উত্তর মানে আমরা যেটা বলছি অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম, আর মাইনাসের অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা যেটা হিসাব ধরলাম সেটা ধরলাম কি ক্লকওয়াইজের হিসাব করে। অনেক সময় কিন্তু অ্যাঙ্গেল এরকম আসে tan -330 ডিগ্রি, আবার tan +330 ডিগ্রি, তাই না? দুইটা কিন্তু আলাদা, একটা মাইনাস একটা প্লাস। তো মাইনাসের হিসাব কিন্তু ওইরকম আর উল্টা, আর প্লাসের হিসাব কিন্তু হলো অ্যান্টি ক্লকওয়াইজ, আর মাইনাসের হিসাব হচ্ছে ক্লকওয়াইজ। এটা মনে রাখতে হবে। ওকে, আমি অ্যাঙ্গেলে যাই, আমি অতটা ডিপে হয়তো আমরা বেশি যাব না, বাট আমি তোমাদের বোঝানোর স্বার্থে কিন্তু 360 যে ব্যাপারটা আছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আলটিমেটলি কিন্তু আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। এটা কিন্তু তোমাদের শুধু যে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করবো তা না, তোমাদের স্বাভাবিক নিয়মেই স্বাভাবিক জীবনেই এটা অনেকভাবে প্রয়োজন হবে। সেই হিসেবে আমি অ্যাঙ্গেলের হিসাবটা তোমাদের বলে দিলাম। ওকে, আমি এবার আমার পড়ায় যাচ্ছি যেটা আমরা ছিলাম। ওকে, আমাদের তাহলে এখানে আরেকটু কথা আছে যে থিটার মধ্যে আমরা বলবো দা অ্যাঙ্গেল থিটা ইজ কল্ড দা আর্গুমেন্ট অফ জেড, যেটা আমি আগে বলেছি যে থিটাকে আমরা আর্গুমেন্ট হিসেবে কনসিডার করি এখানে, এন্ড উই রাইট থিটা ইজ ইকুয়াল টু এ আর জে জেড, অথবা এটা সংক্ষিপ্ত ফর্ম যেটাকে বলা হয়, যদি কেউ থিটা না লিখে এরকম লেখে আর্গুমেন্ট অফ জেড যে এ আর জি ব্র্যাকেটে জেড লেখে তাহলেও হবে। argument of z is not unique, এখানে বলা হয়েছে argument of z is not unique, any two argument of z differ by an integer multiple of twice pi, মানে twice pi মানে কি, twice pi এর মানটা বলতে পারবা ডিগ্রিতে কেউ? আরেকবার বললে ভালো হতো। twice pi এটার যে ডিগ্রির ভ্যালুটা কত? ও এটা স্যার হচ্ছে তাহলে পায়ের মান হচ্ছে এখানে স্যার 180 ধরছে আর হচ্ছে 2 তার মানে 360 স্যার। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, any two arguments of z differs by an integer multiple of twice pi, তার মানে আর্গুমেন্টের মানটা কি 360 ডিগ্রি পর পর কি রোটেশন হয়। আমি যে বলেছি যে রোটেশন হয় 360 ডিগ্রি পর পর রোটেশন হয়, তার মানে twice pi বা 360 যেটাই বলি আমরা সাধারণত পাই দিয়ে লিখি যখন ম্যাথমেটিক্যালি থিটার মানটা লিখি। তো সেই হিসাবে আমাদের কি হচ্ছে 360 ডিগ্রি পর পর কি রোটেশন হচ্ছে ভ্যালুটা। যেমন একটা মান যদি 0 ডিগ্রিতে পাই যে মানটা পাবো, tan 0 ডিগ্রি যে মানটা পাবো রোটেশন করে হয়তো বা সাইনের ক্ষেত্রে বা ট্যানের ক্ষেত্রে যেটাই করি 360 ডিগ্রি পর পর রোটেশন হবে, এটা কথা এখানে বলতেছে। ওকে, আমরা আর্গুমেন্টে যাই এবার, পোলার ফর্মে যাব। রাইট z is equal to -1 - i ইন পোলার ফর্ম। আমার যেটা বলা হয়েছে যে z একটা
মানে কার্টেসিয়ান ফর্মে দেখাই যাচ্ছে যে এই জেডটা কার্টেসিয়ান ফর্মে দেওয়া আছে, এটাকে পোলার ফর্মে নিতে হয়েছে। এতক্ষণ যে কথাগুলো নিয়ে আলোচনা করলাম সেটার এখন ম্যাথমেটিক্যাল রূপ আমরা একটু দেখবো। ওকে, খেয়াল করো, z ইজ ইকুয়াল টু -1 -i, তাহলে এখানে a এর মান কত? এই যে z ইজ ইকুয়াল টু a প্লাস ib যদি কনসিডার করি তাহলে z a এর মান পাচ্ছি -1, b এর মানও পাচ্ছি -1, এন্ড ইন পোলার ফর্ম মডুলাস অফ z, আমরা জানি মডুলাস অফ z মানে কি √a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a এর মান যদি -1 a স্কয়ার, এখানে +1 দিয়েছে সমস্যা নেই, একই জিনিস। এখানে b এর মানও +1 দিয়েছে সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি -1 আর +1 স্কয়ার করলে তো 1ই পাবো। তো মডুলাস অফ z এর মান আমরা পেলাম √2। ওকে, মডুলাস পেয়ে গেলাম। দ্য আর্গুমেন্ট হচ্ছে আমাদের যেটা বের করব, tan থিটা ইজ ইকুয়াল টু p/a। এখানে p এর মান হচ্ছে -1, a এর মানও হচ্ছে -1, তো কাটা মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 1 পাচ্ছি আমরা। তো tan থিটা ইকুয়াল টু 1, এইটা আমরা tan কত ডিগ্রির মান 1 এটা আমাদের জানতে হবে আগে। 45 ডিগ্রি। হ্যাঁ, 45 ডিগ্রির মান হচ্ছে 1। বাট একটা জিনিস আমার এখানে খেয়াল রাখতে হবে, আমরা বলেছি যে কি এই যে কমপ্লেক্স নাম্বারটা এটার অবস্থান কোন কোয়াড্রেন্টে সেটা আগে আমার ডিফাইন করতে হবে। দেখো, রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ, তাহলে তার অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে? অবশ্যই থার্ড কোয়াড্রেন্টে হবে। আমরা যে কোয়াড্রেন্ট যেটা বলেছি, রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্ট রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ। থার্ড কোয়াড্রেন্ট উভয় নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্ট রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ। এটাই তো আমাদের। তো আমরা দেখতেছি এই কোঅর্ডিনেটস মানে এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে তার অবস্থান হচ্ছে কি থার্ড কোয়াড্রেন্টে, তার মানে তার অ্যাঙ্গেলের মানটাও হবে কোন কোয়াড্রেন্টে? অবশ্যই হতে হবে থার্ড কোয়াড্রেন্টে। 45 ডিগ্রি কি থার্ড কোয়াড্রেন্টের মান? -45 ডিগ্রি এটা অবস্থান কোন কোয়াড্রেন্টে বলতে পারবা কেউ? ওটা তাহলে হচ্ছে π/4 আসতেছে তখন স্যার। এটা তো বুঝলাম, মানে তার অবস্থান কোন কোয়াড্রেন্টে? এই চারটা কোয়াড্রেন্টের মধ্যে কোন কোয়াড্রেন্টে? 45 আমি তো বলেছি ওটা স্যার হচ্ছে তাহলে হচ্ছে স্যার থার্ড কোয়াড্রেন্টে। আচ্ছা, সেটা তো বের করতে হবে, বাট আমরা স্বাভাবিক নিয়মে তুমি তো বলতেছো যে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, এটাই তো বলতেছো তাই না? কিন্তু এই 45 ডিগ্রিটা এটা কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে অবশ্যই আছে, কারণ কি 0 থেকে 90 ডিগ্রির অবস্থান কোন কোয়াড্রেন্টে? প্রথম কোয়াড্রেন্টে, তাই না? 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি অবস্থান হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি অবস্থান হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। এটাই তো আমি বলতেছিলাম, তাই না? তো আমাদের যে অ্যাঙ্গেলটা পাইছি 45 ডিগ্রি স্বাভাবিক নিয়মে, সে তার অবস্থান করতেছে দেখা যাচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে আমরা tan থিটার মান যে 45 ডিগ্রি পাইলাম সেটা কিন্তু আমি এখানে লিখতে পারবো না, কারণ আমরা জানি যে এই কোয়াড্রেন্টে তো আমার কমপ্লেক্স নাম্বারটা নাই। 45 তো এইখানে আসবে, তাই না? এইটা তো 0 থেকে 90 ডিগ্রি, 45 হয়তো বা এইখানে আসবে, কিন্তু আমার কমপ্লেক্স নাম্বারটা তো আছে এইখানে। তো এইখানে তো 45 এর সাথে আমাদের ওইভাবে মিল নাই। তাহলে আমাদের কি করতে হবে? হয় আমাদের একটা কাজ, থার্ড কোয়াড্রেন্টে নেওয়ার জন্য দুইটা পদ্ধতি আছে। 270, এখানে 270 -45 ডিগ্রি হতে পারে, অথবা 180 ডিগ্রি +45 ডিগ্রি হতে পারে। এভাবে করে আমাদের এটা নিয়ে নিতে হবে। দেখো 225 ডিগ্রির মানটাও কিন্তু π/4টা, এটার মানও কিন্তু হচ্ছে আমাদের 1, যে মানটা আছে সেটা পাবো, ওইটা হিসাবে করে এভাবে নেওয়া হয়েছে। ওকে, আমি এটা একটু ইতে দেখাচ্ছি। ওকে, আমাদের tan এখানে tan থিটার মান আমাদের চলে আসছে = 1 চলে আসছে, তাই না? তো এখান থেকে থিটার মানটা তোমরা বলতেছো যে যদি tan ইনভার্স 1 করি তাহলে আমরা জানি, অথবা tan π/4 যে মানটা আছে সেটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, বা tan থিটা আমরা পাচ্ছি 1। তো এটা তোমরা বলতেছো, বা এটা আমরা স্বাভাবিক নিয়মে পাচ্ছি। ওকে, স্বাভাবিক নিয়মে পাচ্ছি, বাট তার অবস্থানটা কত? এইটা আমি এখানে আবার ডিগ্রিটা লিখি, যেটা আমরা ডিগ্রিতে অভ্যস্ত বেশি। 45 ডিগ্রি। তো এটা যদি আমরা এখানে
খেয়াল করি তাহলে এইটা আমাদের এটা থেকে এই যে এইটার মধ্যে মান এটা হচ্ছে আমাদের 0 থেকে 90 ডিগ্রি, তাই তো? এইটা থেকে এইটুকুর মান হচ্ছে 180 ডিগ্রি। এইটা থেকে এইটার মান হচ্ছে 270 ডিগ্রি, আর এইটা থেকে এইটার মান হচ্ছে 360 ডিগ্রি। এবং এইটা যে ঘূর্ণায়নটা নিয়েছি এটা কি নিয়েছি, এই দিকে নিয়েছি, এন্টি ক্লকওয়াইজ নিয়েছি, তাই তো? আর এইটাকে যদি ক্লকওয়াইজ নিতাম তাহলে কিন্তু আমাদের কোণের মানগুলো পরিবর্তন হয়ে যেত। আমি সেটাও একটু লিখে দিচ্ছি, যেহেতু দুইটা নিয়মই আইডার করা যায়। যদি ক্লকওয়াইজ নিতাম তাহলে আমাদের এরকম হইতো। খেয়াল করে দেখো, আমি বাইরে থেকে লিখতেছি, এটা হয়ে যেত 0 থেকে -90। এইটা হয়ে যেত -180 ডিগ্রি। এইটা হয়ে যেত -270 ডিগ্রি। আর এইটা হয়ে যেত -360 ডিগ্রি, তাই তো? এটা আমি এই যেটা বললাম এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ যেটা নিয়ম আছে। আইদার এই দুইটা নিয়মের একটা নিয়ম করতে হবে। কিন্তু আমাদের যে কমপ্লেক্স নাম্বারটা ছিল তার অবস্থান কোন কোয়াড্রেন্টে ছিল, কেউ কি সেটা বলতে পারবা? আমাদের যে কমপ্লেক্স নাম্বারটা আছে, যেমন z = এখানে আছে -1 - i, এর অবস্থান কোন কোয়াড্রেন্টে, কেউ বলতে পারবা? আচ্ছা, এটার অবস্থান হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে। তাহলে আইদার 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে কোণ হইতে হবে, অথবা -90 ডিগ্রি থেকে -180 ডিগ্রির মধ্যে হইতে হবে। তাহলেই আমাদের যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে সেই অ্যাঙ্গেলটা হবে আমাদের এইটার জন্য নির্দিষ্ট থিটা এর মান। তো আমরা জানি যে π/4, এখানে এখন আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করি তাহলে আমরা এরকম লিখতে পারি, যেমন পাই প্লাস, যেহেতু ট্যান থিটার মান পাই প্লাস π/4, এটা যদি করো পাই প্লাস π/4 ইজ ইকুয়াল টু পাবা 5π/4। এই যে 5π/4 এর যে মান আর π/4 এর যে মান এটা সেম হবে, কারণ ট্যান থিটা এর ক্ষেত্রে আমরা জানি যে এর যে কি আছে, এটার পিরিয়ডিক যে ফাংশনটা আছে ট্যান থিটার ক্ষেত্রে পিরিয়ডিক ভ্যালুটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে পাই মান মানে 180 ডিগ্রি পর পর ট্যান থিটার মান রোটেশন করে, মানে একই মান আসে। তো 280 ডিগ্রির আমরা বলেছিলাম কি 360 ডিগ্রির এর সাথে একটা ইন্টিজার গুণ হতে হবে। যেমন এখানে হাফ গুণ করলে কি হয়ে যায়, ট্যান থিটার ক্ষেত্রে হাফ গুণ হবে, কারণ হাফ ইনটু 360 ডিগ্রি করলে 180 ডিগ্রি রোটেশন হয়। আবার সাইন থিটা কস থিটার ক্ষেত্রে রোটেশনের ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি। তো এটা পাই মানে 2 পাইতে রোটেশন হয়। তো যাই হোক 5π/4 এভাবে করে আমাদের অ্যাঙ্গেলের মানটা বের করতে হবে। ওকে, আমি ম্যাথে চলে যাচ্ছি। দেখো এখানে হয় 5π/4 হবে অথবা -3π/4। -3π/4 ওইভাবেই আসছে যে আমাদের অ্যাঙ্গেলের মানটা কি, আমরা তো বলেছি যে -90 ডিগ্রি থেকে -180 ডিগ্রি মানটা ওইভাবে নেওয়া যায়। তাহলে আমরা সেক্ষেত্রে যেটা হয়ে যেত ওই 180 ডিগ্রি -π/4 হয়ে যেত, -180 ডিগ্রি মানে 180 ডিগ্রি -π/4 যদি করতাম সেক্ষেত্রেও আমাদের মাইনাসের ভ্যালুটা পাই যেত। তো আমাদের মাইনাসেরটা দরকার নেই, 5π/4 নিলেই হয়ে গেল। ওইভাবে করে আমরা নিয়ে নিয়েছি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে 1 + i আছে, এটাকে যদি আমি পোলার ফর্মে নিই, দেখো প্রথমে আমাদের জেড এর মান এখান থেকে আর এর মান বের করতে হবে। r = √a² + b² দ্যাট মিন্স √2 পেলাম। আর ট্যান থিটার মান আমাদের পাচ্ছি 1 পাচ্ছি, তাই না? যেহেতু ওখানে a এর মান 1 b এর মান 1, তাহলে b/e করলে 1 পাবো। ট্যান থিটা = 1 দ্যাট মিন্স π/4। এই যে থিটা টেক ইজ টু π/4। এখানে আমাদের সমস্যা নাই, কারণ কি এখানে রিয়েল পার্টও পজিটিভ, ইমাজিনারি পার্টও কি
পজিটিভ, তাই না? রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ হলে তার অবস্থান হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে কি আছে আমাদের? ফার্স্ট কোয়াড্রেন্টের π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, তো তার অবস্থানটা অবশ্যই কিন্তু 45 ডিগ্রি, এটা কিন্তু একটা ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালু। সো আমাদের অ্যাঙ্গেল π/4 এখানে হয়ে যাবে। অতএব z = √2 cos π/4 প্লাস i sin π/4, এভাবে পেয়ে গেলাম আমরা। সিমিলারলি এখানে w দিয়ে প্রকাশ করা হয়েছে √3 - i আছে। তো এখানে a এর মান আমাদের আছে √3, b এর মান আছে -1, এখান থেকে r এর মান পাবো 2 আর tan θ এর মান পাবো -1/√3। আমরা জানি কি 1/√3 এর মান হচ্ছে π/6 মানে 30 ডিগ্রির মান, তাই না? কিন্তু যেহেতু এখানে আমি বলেছিলাম যে মাইনাস যদি থাকে তাহলে কিন্তু ক্লকওয়াইজ নিয়ে নিতে হবে। তো আমাদের এখানে কোঅর্ডিনেট যখন √3 - y, তো এটার অবস্থান কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে, আমরা কিন্তু জানি। তো ফোর্থ কোয়াড্রেন্টে আইদার আমাদের মান হবে 360 ডিগ্রির মানে 270 থেকে 360 ডিগ্রির মধ্যে, অথবা এর যদি হবে জিরো থেকে -90 ডিগ্রি এর মধ্যে একটা ভ্যালু, তাই না? আমি তো সেটাই আমি দেখাইলাম এইখানে। এই যে দেখো, যদি আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান হয়, ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান হতে হলে দুইটা অবস্থান হতে পারে। একটা হতে পারে 270 থেকে 360 ডিগ্রি, আর একটা অবস্থান হতে পারে আমাদের 0 থেকে -90 ডিগ্রি পর্যন্ত। তো আমাদের আইদার যে কোনো একটা নিলেই হয়ে যাচ্ছে। যেহেতু আমরা জানি যে tan π/6 এর মান হচ্ছে 1/√3, যেহেতু মাইনাস আছে তার বিপরীতটা কি হবে? π/6, এটা নিশ্চয়ই এইখানের অবস্থান, তাই না? π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি অবস্থান হচ্ছে এইটা। তাহলে তার এর বিপরীত কোণ কত ডিগ্রি হবে? -30 ডিগ্রি, যার অবস্থান হবে এই ফোর্থ কোয়াড্রেন্টে। এটা ওইভাবে 360 ডিগ্রির দিকে না নিয়ে আমরা জাস্ট বিপরীত মানটাও নিয়ে নিতে পারি। এই যেমন π/6 এর অবস্থান ফার্স্ট কোয়াড্রেন্টে, -π/6 এটা ঠিক বিপরীত, এটা হবে এই কোয়াড্রেন্টে তার অবস্থান। তো সেই হিসাবে করে আমরা -π/6 এখানে নিয়ে নিয়েছি। দেখো এখানে -π/6, w = 2 sin cos -π/6 i sin -π/6, এটা আমাদের পোলার ফর্মে আছে। তো এখানে গ্রাফ আকারে দেখানো হয়েছে, যেমন এই -π/6 এর অবস্থান, π/4 দুইটাকে একসাথে এক গ্রাফে দেওয়া হয়েছে। তোমরা যখন করবা দুইটা আলাদা গ্রাফে দিয়ে দেবা। তোমাদের এগুলো অবশ্যই এক্সাম্পলে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট এটা থাকবে। এখানে আমাদের আমাদের লাস্ট আজকে যে জিনিসটা পড়াবো সেটা আমাদের হচ্ছে এই জিনিসটা আমাদের লাগবে, কমপ্লেক্স উইথ মডুলাস এন্ড আর্গুমেন্ট। আমাদের এখানে একটা জিনিস সূত্রটা লাগবে, z1 এবং z2। আমরা যেমন দুইটা কমপ্লেক্স নাম্বারকে যখন গুণ করেছিলাম তখন আমাদের একটা সূত্র পড়েছিলাম যে z1 মানে দুইটা কমপ্লেক্স নাম্বারকে গুণ করলে স্বাভাবিক নিয়মে, যেটা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম করলাম, সেক্ষেত্রে তো স্বাভাবিক সূত্র, কোনো সূত্র দরকার পড়ে নাই। যেখানে i স্কয়ার আসছে সেখানে -1 বসাই দিচ্ছি। কিন্তু এখানে যখন দুইটা গুণ করবো z1 * z2, এবং সেটা যখন আমরা পোলার ফর্মে করবো তার জন্য একটা সূত্র আছে, z1 * z2 = r1 * r2 cos θ1 + θ2 + i sin θ1 + θ2। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। যেমন r1 r2 মানে কি, এখানে দুইটার যেহেতু কমপ্লেক্স নাম্বার, তাহলে r1 এর মান হবে কি মানে r1 এর মান হবে যেটা আমাদের ফার্স্ট মডুলাস পাবো কমপ্লেক্স নাম্বারের, আর সেকেন্ড কমপ্লেক্স নাম্বার থেকে যে মডুলাসটা পাবো সেটা r2। θ1 হবে ফার্স্টের জন্য ফার্স্ট কমপ্লেক্স নাম্বারের অ্যাঙ্গেল, θ2 হবে সেকেন্ড কমপ্লেক্স নাম্বারের অ্যাঙ্গেল। তো এটা যোগ করলে এভাবে হয়ে যাবে। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা কিভাবে ইমপ্লাই করব সেটা একটু আমরা এখানে একটা ম্যাথে দেখে শেষ করে দেব। আমরা ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার, মানে প্রোডাক্ট মানে গুণফল নির্ণয় করতে বলা হয়েছে 1 + i and √3 - i ইন পোলার ফর্ম। তার মানে কি বলা হয়েছে, কমপ্লেক্স নাম্বার দুইটাকে প্রথমে পোলার ফর্ম নিতে হবে এবং তার প্রোডাক্ট নির্ণয় করতে হবে। প্রোডাক্ট মানে তো মাল্টিপ্লিকেশন। তাহলে প্রথম কাজ হচ্ছে এই দুটাকে পোলার ফর্মে নিয়ে দেওয়া। তো পোলার ফর্মে নিলে এই যে আসবে, এটা কিভাবে লিখছি এটা কিন্তু আগের ম্যাথটা করে দেওয়া আছে। তো দ্যাট মিন্স এরকম যদি ম্যাথ দিই আমরা প্রোডাক্ট অফ এই নির্ণয় করতে, তাহলে কিন্তু পুরো এই কাজটুকু করে আসতে হবে, সব কইরা আইসা তারপর এই গ্রাফ আইকা তারপর এই মান দুইটা বের করতে হবে। এটা কিন্তু এই এক লাইনের ব্যাপার না, এখানে কিন্তু পুরোটা করতে হবে। তো যাই হোক, আমি আগেরটা করে দিয়েছি, সো সেইটাই আমি লিখেছি যেহেতু। তো সেখান থেকে আমরা পেলাম এই যে r1 এর মান হচ্ছে তাহলে √2, r2 এর মান হচ্ছে 2, আর θ1 এর মান হচ্ছে π/4, θ2 এর মান হচ্ছে -π/6। মানগুলো পেয়ে গেলাম আমরা। এবার আমাদের সূত্র জানা আছে, সেই সূত্র ইমপ্লাই করে দেব। এই যেমন r1 * r2, দ্যাট মিন্স এখানে r1 মান হচ্ছে যে √2 আর এটা হচ্ছে 2, তার মানে √2 * 2, দ্যাট মিন্স এটা লেখা হয়েছে। আর cos θ1 - θ2, তো θ1 এর মান হচ্ছে π/4,
প্লাস আছে cos থিটা 1 প্লাস থিটা 2, আর যেহেতু মাইনাস দেওয়া হয়েছে কারণ হচ্ছে কি থিটা 2 এর মান হচ্ছে -π/6, তো দ্যাট মিন্স -π/6 হয়ে গেছে। i sin π/4 -π/6 √2 cos π/12, এখানে যোগ করলে আসছে মানে লসাগু করলে আসছে π/12 প্লাস i sin π/12। তো এইভাবে করে আমরা দুইটা কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন করতে পারি ইন পোলার ফর্মে। তো এটুকুই আমাদের লেসনে। এই যে আজকে লেসনটা একটু বড় হয়ে গেছে, বাট যেহেতু 3টা ক্লাস ছিল সো একটু বড় হবে। তো আমরা এখানে শিখেছি কিন্তু অনেক কিছু জিনিস শিখেছি। কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম কিভাবে হয় সেটা কিন্তু শিখলাম। তারপর পোলার ফর্মের যেখানে ব্যাপারগুলো মানগুলো কিভাবে বের করতে হয় সেগুলো বললাম। তারপর আমাদের দুইটা কমপ্লেক্স নাম্বারে যদি পোলার ফর্মে মানে কিভাবে কমপ্লেক্স নাম্বারকে পোলার ফর্মে নিতে হয় কার্টেসিয়ান থেকে সেটা বলেছি। আর লাস্টে দুইটা কমপ্লেক্স নাম্বারকে পোলার ফর্মে নিয়ে কিভাবে গুণ করতে হয় সেটা দেখাইছি। সো এটাই আজকে ক্লাস এই পর্যন্ত। এখান থেকে অ্যাসাইনমেন্ট আসবে এবং অ্যাসাইনমেন্টটা কিন্তু একটু বড়ই হবে কারণ 3টা লেসনের উপরে। ওকে, তোমরা আইডি গুলো দিয়ে দাও। আর তোমাদের এখানে আইডি না দিয়ে অনেকে চলে গেছো, কেন এটা কেন করছো আমি বুঝতেছি না, আইডি শুধু দিয়ে চলে গেছো। স্যার আমি আসি স্যার, দিয়েছি স্যার। আমি তো তোমাদের আইডি দিয়ে যেতে বলি নাই, তোমরা আগেই আইডি দিয়ে কেন যাও? যারা আইডি দিয়ে চলে গেছো আমি কিন্তু নেক্সট ক্লাসে আমি বলে দিচ্ছি এরকম কাজ করা যাবে না। আমি তোমাদের ক্লাস করাচ্ছি বুঝাচ্ছি, তোমার জয়েন করতে না ইচ্ছে করলে তুমি জয়েন করবে না, বাট আমি যখন তুমি ক্লাসে জয়েন করছো আমার অনুমতি ছাড়া তুমি লিভ করতে পারো না। তো তুমি জয়েন না করো, তুমি অ্যাটেন্ডেন্সে না থাকো, তুমি অ্যাটেন্ড করলা চলে গেলা, এটা একটা বেয়াদবি। সো কেউ এই কাজটা করবা না নেক্সট টাইম। যদি যেতে হয় তাহলে তুমি ক্লাসে জয়েনই করলা না, আর ইভেন জয়েন করে থাকো ক্লাসে সবাই থাকো, ক্লাসে রেসপন্স করো, এটাই তো ক্লাসের নিয়ম। কেউ যে আমি এত কষ্ট করে বুঝাইলাম তুমি যদি ক্লাস না করে চলে যাও তাহলে আমি কি মনে করব যে আমার মানে তোমাদের ইচ্ছা নাই বা তোমরা ভিডিওটা পাচ্ছ তাহলে অ্যাসাইনমেন্টের সমস্যা হচ্ছে না, যার কারণে অনেকেই কিন্তু এই কারণেই লিভ করেছে যে আইডি দিয়ে যে হয়তো বা স্যার ভিডিওটা দিয়ে দেবে আমি পরে দেখে নিব। তো তোমার তো তাহলে জয়েন করারই দরকার ছিল না, যারা এটা করবে তারা জয়েন করো না, বাট জয়েন করে কেউ ক্লাসের শেষ পর্যন্ত থাকবা, চলে যাবে না, কারণ ক্লাসে অনেক কিছুই প্রশ্ন করার থাকে। যদি প্রশ্ন না করো তাহলে কিন্তু তোমরাই ঝামেলায় পড়বা পরবর্তীতে। তোমাদের এই ম্যাথগুলো বুঝতে হবে, তোমাদের তুমি অ্যাসাইনমেন্ট দিব। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে যদি কেউ কপি পেস্ট করো, অনেকেরই কিন্তু কপি পেস্টের ব্যাপারটা আছে যে একজন একটা দেখে হুবহু সেটাই দিয়ে দিছো, তাহলে কিন্তু আমি 00 দিব। এবার অনেকে যারা করছে তাদেরকে হয়তো বা 4 3 5 এভাবে দিয়েছি, বাট নেক্সট টাইম কিন্তু 00 দেবো ফাইনালে। সো এটা খেয়াল রাখো। ওকে, আইডি দাও, লিভ নিতে পারো এখন যেহেতু ক্লাস শেষ। আর নেক্সট ক্লাসে সবাইকে জয়েন করতে বলবা, যেহেতু তোমাদের 12 জন স্টুডেন্ট, আমি চাই তোমরা অ্যাটলিস্ট 7-8 জনের উপরই থাকো, কারণ এরকম করলে তো আসলে ক্লাস হয় না, কারণ ক্লাসে সবাইকে জয়েন করতে হবে, এখানে অনেক বুঝার ব্যাপার আছে। ওকে, আজকে ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি আরো যখন আসবে সবাই তখন আমি এটা বিষয়ে আলোচনা করব। ওকে, ভালো থাকো। আইডি দেওয়া হলে লিভ নিতে পারো।